আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের মেডি হ্যান্ড রিটেন হ্যান্ড ক্যালকুলেশন সিরিজে। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে নিউটনের বলবিদ্যা। সো এই সিরিজটা অ্যাকচুয়ালি আমরা এইজন্য চালু করছি যে তোমাদের একটা কমপ্লেইন থাকে যে ভাইয়া ফিজিক্সের এবং কেমিস্ট্রির স্পেশালি এই ২ টা সাবজেক্টে এমন কিছু এমসিকিউ আসে যেগুলো ম্যাথ বেসড এবং আমরা বিগত কোয়েশ্চেন ব্যাংকগুলো খুঁজলেও এরকম কিছু ম্যাথ বেসড কোয়েশ্চেন পাচ্ছি। তো এই কোয়েশ্চেনগুলোকে ভাইয়া আমি কিভাবে আনসার করব? এবং এইটার জন্য আমার কোন ধরনের প্র্যাকটিস দরকার, কোন ধরনের ম্যাথ প্র্যাকটিস করতে হবে? সো তুমি আমাকে একটা কোয়েশ্চেন করতে পারো, "ভাই কোয়েশ্চেন ব্যাংক তো এনাফ না। আমার তো অনুশীলনী থেকে প্রশ্ন আসে এবং অনুশীলনীতে আমি বুঝি না কোনটা আমার হ্যান্ড ক্যালকুলেশন করবার যোগ্য, কোনটা হ্যান্ড ক্যালকুলেশন করবার যোগ্য না।" কিছু জিনিস অ্যাকচুয়ালি হাতে ক্যালকুলেট করা পসিবল না, বাট এরকম ম্যাথও মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, সেটার প্রমাণ আছে। তো সেটার জন্যই আমরা মেডিওলজি থেকে এই হ্যান্ড ক্যালকুলেশন সিরিজটা নিয়ে আসছি এবং এটা আপাতত আমাদের গোল্ড ডিগার্সের যে প্রিমিয়াম ব্যাচ সেটার জন্য শুধুমাত্র ১ম ক্লাসটা উন্মুক্ত করা হচ্ছে তোমাদের সবার জন্য। যাতে তোমরা আসলে বুঝতে পারো যে মূল ক্লাসের পাশাপাশি গোল্ড ডিগার্সে আর কি দেওয়া হয়। শুধু আমরা একটা ক্লাস নিয়েই পরীক্ষা দিয়ে শেষ করি না। আমরা এই ক্লাসের সাথে সহায়ক যা কিছু পরীক্ষায় আসতে পারে সবকিছু আসলে ইনক্লুড করার চেষ্টা করি। হয়তো কখনো হাফিজ ভাইয়ের মনেও হইতে পারে যে ভাই এই সিরিজটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। তখন উনি উন্মুক্ত করে দিতেও পারেন। বাট আপাতত শুধুমাত্র ১ম ক্লাসটাই উন্মুক্ত। সো আমরা চলে যাই আমাদের ক্লাসে এবং আমরা খুব বেশি সময় নেব না। খুব অল্প সময়ের মধ্যে নিউটনের বলবিদ্যার কোন ম্যাথ অ্যাকচুয়ালি আসতে পারে এবং যেহেতু ২৫ ব্যাচ আ স মানে কিছুদিন আগেই এইচএসসি দিয়ে আসছে, ওদের কাছে বিষয়টা আরো খুব সহজ হবে। সো ২৫ ব্যাচের এক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে ভাই আমি ক্যালকুলেটর ছাড়া, কারণ ও তো ক্যালকুলেটরে অভ্যস্ত স্বাভাবিক। আমি ক্যালকুলেটর ছাড়া ছোটখাটো যে ক্যালকুলেশন সেটা কিভাবে করব এবং তার সাথে আমি ক্যালকুলেশন যখন করছি, আমি কোন ক্যালকুলেশন গুলো করব? সবগুলো করলে তো অফকোর্স আমার ক্যালকুলেটর ছাড়া অনেক সময় লাগবে। কোনগুলো আসবার পসিবিলিটি আছে বলেই আমি সেগুলো করব, এটা আমার অ্যাকচুয়ালি জানতে হবে। সো আমরা চলে যাই আমাদের ফার্স্ট ম্যাথটায়। দেখো, আমাদের ফার্স্ট ম্যাথটা এটা ডিউতে আসা কোয়েশ্চেন এবং আশা করি আমার লেখাটা তোমরা বুঝতে পারছো। আমরা সিরিজটার নাম যেহেতু দিয়েছি হ্যান্ড রিটেন হ্যান্ড ক্যালকুলেশন, সে কারণে আমি এগুলো নিজে লিখেছি। সো লেখা যদি খুব বেশি বাজে হয় তাহলে সমস্যা। দেখা যাচ্ছে আল্লাহ যদি কপালে রাখে, কিছুদিন পর ডাক্তার হইলাম, প্রেসক্রিপশন লিখে দিলাম, রোগী পরের দিন চেম্বারে এসে বলতেছে, "আসেন ডাক্তার সাহেব, আমি আর আপনি মিলে আপনার প্রেসক্রিপশনের হাতের লেখা পড়ি।" দেখা যাচ্ছে আমিও পড়তে পারতেছি না, এরকম হইলে সমস্যা, তাই না? তো আশা করি পড়তে পারবো। দেখো, ১ম কোয়েশ্চেনটা করছে এটা ইসাক স্যারের অনুশীলনের কোয়েশ্চেন। যে ৩০ কেজি ভরের একটি স্থির বস্তুর বেগ ২ মিনিটে বৃদ্ধি করে ৩৬ কিলোমিটার/আওয়ার। তাহলে তোমার এখানে কি জিনিস খেয়াল রাখতে হবে? তুমি এখানে খেয়াল রাখবা কি তথ্য তোমাকে দিছে, যে ওর ভর হচ্ছে ৩০ কেজি এবং সেটা ২ মিনিটে বৃদ্ধি করে। তার মানে এখানে টাইমের যে ব্যবধান সেটা হচ্ছে ২ মিনিট এবং কতটুকু করা হইলো, এটা ৩৬ কিলোমিটার/আওয়ার করা হইছে। এবং তার আদিবেগ কত ছিল? 0 ছিল, কারণ এটা স্থির বস্তু। তাহলে তুমি ইউ পেয়ে গেলা, তুমি ভি পেয়ে গেলা, তুমি টি পেয়ে গেলা এবং তুমি এম পাইছো। তাহলে এখান থেকে তোমার কি বের করতে বলছে? কত বল প্রয়োগ করতে হবে। তুমি সরাসরি বলের সূত্রই চাও। তাহলে বলের সূত্রটা কি তুমি জানো? এফ সমান হচ্ছে এম এ। এফ সমান এম এ। এখন তুমি দেখো, এম তোমার দেওয়া আছে, বাট এ কি তোমার দেওয়া আছে? নাই। এ কে কিভাবে ভাগ করা যায়? এ কে তুমি ভাগ করতে পারো হচ্ছে ভি মাইনাস ইউ, হ্যাঁ? বা আমি যদি একদম সরাসরি নরমালি লিখি, এখানে যেভাবে লেখা দরকার, এম কে আমি এর মতো রাখলাম আর এই জায়গাতে আমি লিখলাম হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এখন ইউ তো আমার 0, ইউ তো আমার 0, বাট ভি আমার লিখতে হবে। তখন তোমার খেয়াল রাখতে হবে, আমি অবশ্যই একটা সংখ্যা পড়ার পর তারপর কোন একক আছে এটা খেয়াল রাখবা। দেখো, এখানে এককটা হচ্ছে কিলোমিটার আওয়ারে। এককটা কি? কিলোমিটার আওয়ারে। তুমি যদি এইটার অপশন দেখো, এখানে কিলোমিটার আওয়ার বা কিলোমিটার অপশন নাই। বুঝছো? এবং আমি জানি যে আমার বল, এইটার বলের একক যে নিউটন, সেটা হওয়ার জন্য আমার অবশ্যই মিটার এবং সেকেন্ড একক লাগবে। সো আমি কি করব? আমি 36 কিলোমিটার আওয়ার, যেটা 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি চেঞ্জ করে নেবো এভাবে। 36 কিলোমিটারকে আমরা কি করতে পারি বলো তো? এই দেখো, পার আওয়ার মানে কি? সময়টা নিচে না? 36 কিলোমিটার বাই ১ ঘন্টা। ১ ঘন্টায় 36 কিলোমিটার যাই, তাই না? তো আমি 36 কিলোমিটারকে আমি 36 ইনটু 1000 এত মিটার বানাই নিলাম। আর নিচে কত ছিল? ১ ঘন্টা ছিল। ১ ঘন্টাকে ১ ঘন্টা সমান কত সেকেন্ড? ৬০ গুণ ৬০, ৩৬০০ সেকেন্ড। সো ৩৬০০ সেকেন্ড বানাই নিলাম। ঠিক আছে? ওকে। সো ৩৬০০ সেকেন্ড বানানোর পর দেখো, এখান থেকে যদি আমি হিসাব করি, তাহলে এখানে আমার আসছে ১০০ এবং এই ১০০ দিয়ে যদি আমি এইখানে ভাগ করি তাহলে আসছে আমার ১০। তাহলে তুমি এখান থেকে কি পাইলা? তুমি পাইলা ভি হচ্ছে ১০। একক কি হবে? মিটার পার সেকেন্ড। কারণ তুমি মিটার করে নিছো উপরে, নিচে সেকেন্ড করে নিছো। নিচে কি নিছো? সেকেন্ড করে নিছো। তাই না? মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এবার তুমি বসায় দাও। তুমি এম এর মান জানো। এম এর মান কত বলো তো? ৩০। তাই না? ভি এর মান কত বলো? ১০। ইউ এর মান কত? 0। টি এর মান কত বলছে? ২ মিনিট। মিনিট বসাবা তুমি। তুমি উপরে বসাইছো
মিটার পার সেকেন্ড, তাহলে নিচেও সেকেন্ড বসাইতে হবে। 2 মিনিট মানে কত সেকেন্ড? 60 প্লাস 60 120 সেকেন্ড। সো লেখো 120 সেকেন্ড। তাহলে এবার যদি হিসাব করো 30 দিয়ে 3 এ 4 12, তাই না? 3 এ 4 12, তাহলে 30 এর সাথে 4 গুণ করলে 120 হয়। আর এই 4 দিয়ে যদি তুমি 10 কে ভাগ দাও কত হয় বলো তো? 2.5 হয়। আচ্ছা এটাতে তো মুছে যাবে না, এইভাবে মুছতে হবে। কত হয় বলো? 2.5। তুমি আরো হিসাব করো, দেখো এটা মানে 10 মাইনাস 0 কত? 10। সো আমি এই জায়গাটা ধরো মুছে দিলাম, এই জায়গাটা মুছে দিলাম, নাহলে হিসাবটা কেমন দেখাচ্ছে। তাহলে এখানে হইলো 5। এবার 2 দিয়ে 5 কে ভাগ করলে কত হয়? 2.5 এত নিউটন। ব্যাস, তাহলে ফার্স্ট ম্যাথ পেরে গেলাম। তুমি বলতেছো ভাই 25 ব্যাচ যারা আছে স্পেশাল, ওরা বলতেছে ভাই এই ম্যাথ আসে? এই ম্যাথই আসে, এই ম্যাথই আসে পরীক্ষায়। মাথায় যখন প্রচন্ড চাপ, তোমার যখন মনে হয় যে ভাই একটা এমসিকিউ, তার জন্য আমার মাত্র 33 সেকেন্ড টাইম, মাত্র 33 সেকেন্ড সময়, তখন তোমার মাথা আওলায় যায়। সো এই ম্যাথগুলোই আসলে ক্রাইটেরিয়াতে ফেলে করা শিখতে হবে অল্প সময়ের মধ্যে, ক্যালকুলেটর ছাড়া। ওকে, আচ্ছা তাহলে প্রথম ম্যাথটা গেল। এরপর আমরা দ্বিতীয় ম্যাথে আসি। দেখো দ্বিতীয় ম্যাথটা কি বলতেছে? বলতেছে সার্কাস খেলায় একটি বাইক 1200 মিটার পার মিনিট বেগে ঘুরছে, যার ব্যাসার্ধ হচ্ছে 200 মিটার। বাইকটির কৌণিক বেগ কত? তাহলে কৌণিক বেগ মানে কি কোনটা? ওমেগা কত? আচ্ছা আমার কি কি তথ্য দিছে? সার্কাস খেলায় একটি বাইক এত বেগে, তাহলে আমি বেগ পাইছি এই জায়গাতে, ভি পাইছি। এবং ওই যে বৃত্তাকার পথে ঘুরছে সে, তার ব্যাসার্ধ আমি পাইছি, সেটা হচ্ছে 200 মিটার। ব্যাসার্ধ কত মিটার? 200 মিটার। ওকে, তাহলে সেই হিসেবে আমি এই জায়গাতে কি সূত্র জানি বলতো? আমি জানি যে রৈখিক বেগ ভি সমান হচ্ছে কৌণিক বেগ ওমেগা ইন্টু আর। ভি সমান ওমেগা আর, এটা আমি জানি না? জানি। তখন আমার মাথায় একটা জিনিস খেয়াল হইলো, আচ্ছা ওই যে আমার বেগটা, আমি বেগ কত পাইছি দেখো তো? ভি পাইছি হচ্ছে আমি 1200 মিটার পার মিনিট, কিন্তু বেগটা সাধারণত কোন এককে হয়? মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গাতে 1200 মিটারকে 1 মিনিট দিয়ে ভাগ করছে, আমি যদি সেকেন্ড বানাইতে চাই কত দিয়ে ভাগ করব? 60 দিয়ে ভাগ করব। সো আমি কি করব? উপরে 1200 মিটারই থাকবে, উপরে 1200 মিটারই থাকবে, নিচে যে 1 মিনিট ছিল সেটাকে আমি কয় সেকেন্ড বানাবো? 60 সেকেন্ড বানালাম। তাহলে এখন 60 দিয়ে যদি ভাগ করা হয় কত হয় বলো তো? 6 দুগুণে 12, তাহলে হইলো হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। কত হইলো? 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই 20 মিটার পার সেকেন্ডে বসাই দাও। আমার চাইছে হচ্ছে কৌণিক বেগ ওমেগা, তাহলে ওমেগা সমান আমি জানি হচ্ছে ভি বাই আর। ভি এর মান আমি কত পাইলাম? 20 মিটার পার সেকেন্ড। আর আর এর মান কত পাইলাম? 200 মিটার। তাহলে মিটার মিটার ঠিক আছে, তাই না? মিটার মিটার তো ঠিক আছে। তাহলে সেই হিসাবে দেখো এই মিটার আর মিটার কেটে যায়, একক থাকে কি বলো? সেকেন্ড ইনভার্স 1, যেটা আমার কৌণিক বেগের একক। এই বলো তো কৌণিক ত্বরণের একক কি? কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণকে কি দিয়ে প্রকাশ করা হয়? কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণকে প্রকাশ করা হয় হচ্ছে আলফা দিয়ে। আলফার একক কিন্তু সেকেন্ড ইনভার্স 2, আর এই কৌণিক বেগের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স 1। তাহলে যদি আমি এখানে 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 10/100, তারপরে হয় 1/10। 1/10 মানে কত? 0.1 সেকেন্ড। কত হয় বলো? 0.1 সেকেন্ড। অনেকে এটাকে 0.1 সেকেন্ড না বলে সাইকেল পার সেকেন্ড, বা আরো ভালো হয় যদি এটাকে তুমি বলতে পারো হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এটাকে কি বলো? বলো রেডিয়ান পার সেকেন্ড। বাট আমাদের বইতে লেখা আছে যে কৌণিক বেগের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স 1। ওকে, আচ্ছা তাহলে 2 নম্বর ম্যাথও কিন্তু আমরা কমপ্লিট করলাম, এটাও ইসাক স্যারের একটা ম্যাথ। 3 নম্বর ম্যাথে আসো, বলতেছে যে একটি চাকার জড়তার ভ্রামক, একটি চাকার জড়তার ভ্রামক আই দিয়ে দিচ্ছে, কিন্তু একটি চাকার জড়তার ভ্রামক আই হচ্ছে 10 কেজি মিটার স্কোয়ার। ওকে, খুব ভালো কথা, কোনো সমস্যা নাই। চাকাটিকে যদি আমি 10 রেডিয়ান পার সেকেন্ড ইনভার্স 2 কৌণিক ত্বরণ সৃষ্টি করতে চাই, তাহলে আমার কত টর্কের প্রয়োজন হবে? এখন টর্ক, টর্ককে কি দিয়ে প্রকাশ করা হয়? টর্ক, টর্ককে প্রকাশ করা হয় টাও দিয়ে, তাই না? টাও সমান কি? তুমি জানো রৈখিক বেগের সমীকরণ এবং কৌণিক বেগের সমীকরণ হুবহু একই রকম। তুমি যখন বলবা এফ সমান এম এ, এফ সমান এম এ, তুমি এইটাকেই ওই কৌণিক বেগের সমীকরণে পরিণত করতে পারবা। কিভাবে? যেইটা রৈখিক বেগের বল, কৌণিক বেগের বল কোনটা? টর্ক। তাহলে সেই হিসাবে এফ এর বদলে লেখো টাও। আচ্ছা, যেটাকে আমরা রৈখিক বেগে ভর বলি, কৌণিক বেগে সেটাকে কি বলা হয়? জড়তার ভ্রামক। সো তুমি এই জায়গাতে জড়তার ভ্রামক এম এর বদলে জড়তার ভ্রামক আই দাও। আচ্ছা, যেটা আমরা রৈখিক বেগে অ্যাক্সিলারেশন বা এ বলি, কৌণিক বেগে কি বলি? আলফা বা কৌণিক ত্বরণ। সো আই আলফা। সো আমি কিন্তু সমীকরণ পেয়ে গেছি, টাও সমান হচ্ছে আই আলফা। টাও সমান কি বলো? আই আলফা। এখন এই টর্কই তো আমার প্রয়োজন। আই এর মান কত? আই এর মান হচ্ছে 10, একক কি? কেজি মিটার স্কোয়ার। এবং মাঝে মাঝে কিন্তু এরকমও আসে এমসিকিউ যে তোমার মান ঠিক আছে, একক ভিন্ন, তুমি মানটা ঠিক দেখে সেটা দাগাই দিবা, তখন পরে আফসোস হবে হাই হাই খ নাম্বারে আমি ক নাম্বার দাগাই দিছি, খ নাম্বারেও তো একই মান,
কিন্তু খ নাম্বারের সঠিক একক আমি তো এখন ক দাগাই ফেলছি। সো ইম্পালসিভ ডিসিশন নেওয়া যাবে না, হুট করে ইম্পালসিভ ডিসিশন নেওয়া যাবে না, ঠিক আছে? দেখে দেখে ডিসিশন নিতে হবে। সো এই জায়গাতে 10 কেজি মিটার স্কয়ার হইলো এবং আলফার মান কত হইলো বলো তো? আলফার মান হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে? 10 রেডিয়ান পার সেকেন্ড ইনভার্স 2। ওকে, তাহলে সেই হিসেবে আমার টাউয়ের মান কত হচ্ছে? 100। টাউয়ের মান কত হচ্ছে? 100। এর একক কি? নিউটন মিটার। এর একক কি বলো? নিউটন মিটার। তোমার যদি বিশ্বাস না হয়, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, এইটা দিয়েই নিউটন মিটার বোঝাই, হিসাব করে দেখো। ব্যাস, তাহলে আমার টর্কের মান বের হয়ে গেল। তাহলে এইটাও আমার হয়ে গেল স্যাক্সারের। 4 নাম্বার ম্যাথে আসো। বলতেছে একটি চাকার ভর 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ এত হইলে এর জড়তার ভ্রামক কত? চাকার ভর কত বলছে? এম এর মান দিয়ে দিছে, ঠিক আছে? এবং তার চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ কি দিয়ে প্রকাশ করা হয়? কে দিয়ে প্রকাশ করা হয়। বলছে জড়তার ভ্রামক কত। কি জিজ্ঞাসা করছে বলো? এর জড়তার ভ্রামক কত। তাহলে কিভাবে বের করতে হয়? আমি ভালো করেই জানি জড়তার ভ্রামক। আমি কি জানি বলো তো? জড়তার ভ্রামক আই সমান হচ্ছে এম কে স্কয়ার, এম কে স্কয়ার, ঠিক আছে? তাহলে এখন আই তো আমার বের করতে হবে জড়তার ভ্রামক। তাহলে এম এর মান আমি বসাই দিই। এম এর মান কত বলো তো? 10 কেজি। ওকে, 10 কেজি ইনটু কে এর মান কত বলছে? 0.5। তাহলে আমি বসাই দিই 0.5 মিটার এর হোল স্কয়ার। তাহলে আমার কত মান বের হচ্ছে দেখো তো? এই জায়গাতে আমার 0.5, এ দেখো হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করতেছো। তুমি 0.5 না ভেবে এটা ভাবতে গেলে তোমার মাথা গরম হয়ে যায়। তুমি ভাববা 5 স্কয়ার মানে হচ্ছে 25। ওকে, এখন তুমি দুইটা 0.5 গুণ দিছো, তাহলে এখানে একটা 0.5, ওখানে একটা 0.5, 2 ঘর আগে যাবে। 2 ঘর আগে যাবে মানে কত? এই যে 2 ঘর আগে গেল, তাহলে 0.25। কত হলো বলো? 0.25। তাহলে তুমি এইটার মান জানো হচ্ছে 10 কেজি ইনটু 0.25 মিটার স্কয়ার, তাই না? তাহলে তুমি এখান থেকে কিন্তু কেজি মিটার স্কয়ার, এই দুইটা গুণ করলে কেজি মিটার স্কয়ার, যেটা আমার জড়তার ভ্রামকের একক, সেটাও চলে আসছে। আমি প্রত্যক্ষ হিসাব পাচ্ছি। এবার 0.25 কে আমি কি বলতে পারি? তুমি যদি 0.25 বের করো, তুমি দেখবা এটা 1/4 এর সমান হয়। কারণ কি? 25 একে 25, 4 25 100, তাহলে এটা কত হলো? 1/4। তাহলে তুমি যদি 10 কে 1/4 দিয়ে, অর্থাৎ 10 কে 4 দিয়ে ভাগ দাও, একটু আগে হিসাব করলাম, কত হলো? 2.5। তাহলে তুমি এখান থেকে উত্তর পেয়ে গেলা 2.5 কেজি মিটার স্কয়ার। আমি কি খুব বেশি ফাস্ট যাচ্ছি? আমি কিন্তু যেগুলো মোটামুটি ক্যালকুলেটে করবার, মানুষাঙ্ক করবার, সেগুলো কিন্তু বলে দিচ্ছি যে এই জায়গাতে মানুষাঙ্কের ব্যাপার আছে। পারতেছো না? আচ্ছা, ইনশাল্লাহ ঠিক আছে। এখন অ্যাকচুয়ালি বাজে হচ্ছে 2:30, রাত 2:30টার সময় আমি রেকর্ডিংটা করছি। আমি এতক্ষণ ধরে আমাদের যে ক্লাসের সমস্যাটা ছিল সেটা সলভ করার ট্রাই করলাম। আমাদের যে ইন্টারনেট স্পিড, সেটার একটা বেটার প্যাকেজ নিলাম এবং আমি এইটা এখন এই জন্য রেকর্ড করে যাচ্ছি যাতে সকালবেলা তোমরা এই ক্লাসটা করতে পারো। তোমাদের অন্তত কোনো একটা অংশ প্রোডাক্টিভ হোক। আমার কাজ হচ্ছে এইটা যে ভাই, আমার ক্লাস না করলেও তোমার টাইমটা যেন প্রোডাক্টিভলি ইউজড হয়। এই টাইমটা খুব ইম্পর্টেন্ট। আমার টাইম ইম্পর্টেন্ট আমি জানি। আমি কলেজে পড়তেছি, আমার সামনে পরীক্ষা, বা তোমার টাইমটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমার এইখান থেকে পুরো একটা লাইফের ফিউচার এখানে হচ্ছে একটা ডিসিশন আসছে, ফিউচার ডিসিশন। সো তুমি নিজের টাইমের ইম্পর্টেন্স বুঝবা কিনা, এইটা নির্ভর করতেছে যে তোমার রেজাল্ট কিরকম হবে। যে নিজের টাইমকে ইম্পর্টেন্স দেবে, যে না আমার এখন সময়ের খুব দরকার, আমি এখন এই কাজে সময় নষ্ট করবো না, ওই কাজে সময় নষ্ট করবো না, আমি এখন শুধু পড়াশোনায় ফোকাস দেবো, আমি এখন শুধুমাত্র ভাইয়েরা যেই গাইডলাইনটা দিচ্ছে, যেটা আমার জন্য ভালো মনে হচ্ছে আমার নিজের কাছে, আমি সেটাই করব। বুঝছো? এই কাজটা কইরো। মাঝে মাঝে কিছু কথা বলি, তোমাদের ভালোর জন্য বলি, আমার নিজস্ব কোনো স্বার্থ নাই এখানে। আচ্ছা, এবার কি বলতেছে? 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো। লম্বভাবে বলছে কিন্তু, এবং বিপরীত দিকে সে আবার 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হইল। তাহলে বলের দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত কত? দেখো, তাহলে প্রত্যেকটা কনসেপ্ট থেকে ম্যাথ আসছে, দেখছো? আমরা কত কত কনসেপ্ট থেকে ম্যাথ পাইলাম। উপরে আমি কত কনসেপ্ট, এফ সমান এম এ, ওই কনসেপ্ট থেকে ম্যাথ পাইছি। আবার হচ্ছে মাঝখানে কৌণিক যে বেগ, টর্কের ম্যাথ পাইছি, আমি কৌণিক বেগের ম্যাথ পাইছি। এখন আবার আমি পাচ্ছি বলের ঘাতের ম্যাথ। বলের ঘাত জিনিসটা কি? বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলা হয়, অর্থাৎ এফ এবং টি এই দুইটা গুণ করলে যেটা হয় সেটা বলের ঘাত। এবং আমি এটাও জানি যে বলের ঘাত যেটা, বলের ঘাত সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। ভরবেগের পরিবর্তনের সমান। সমান তো দেওয়াই আছে, তাহলে আমি সমান না লিখি, বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন।
মজার ব্যাপার, দুইটা ছাগল থেকে একটা ছাগল বিয়োগ করলে কি থাকে? একটা ছাগল থাকে। তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি? আদি ভরবেগ বা শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ দেওয়া। তো এই ভরবেগ থেকে ভরবেগ বিয়োগ দিলে কি থাকে? ভরবেগই থাকে। তার মানে তুমি বুঝতে পারছো বলের ঘাত যেটা, বলের ঘাতের যে একক হবে সেটা অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তনের একক, এবং ভরবেগের পরিবর্তনের একক ভরবেগ। তাহলে ভরবেগের এককটাই হচ্ছে আমার বলের ঘাতের একক, ভরবেগের মাত্রাই হচ্ছে আমার বলের ঘাতের মাত্রা, এবং সেটা কত আমরা জানি, m(L(T)(1), তাই না? ভরবেগের মাত্রা যেটা সেটাই ভরবেগের পরিবর্তনের মাত্রা, সেটাই বলের ঘাতের মাত্রা। ওকে, ম্যাথে চলে আসো। ম্যাথে এখানে একটা মজার একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মনে করো এই হচ্ছে সেই ব্যাট, হ্যাঁ মনে করো এই হচ্ছে সেই ব্যাট। এখন তুমি তো একটা জিনিস জানো যে বেগের একটা দিক আছে। সো তুমি যদি প্রথম যে দিকে আসাটা, যে এই যে 30 মিটার পার সেকেন্ড, এটাকে তুমি যদি পজিটিভ ধরো বা এটাকে যদি তুমি তোমার দিক ধরো, তাহলে ধরো এই দিক বরাবর সে আসছে 30 মিটার পার সেকেন্ড বেগে, 30 মিটার পার সেকেন্ড বেগে। এখন সে যখন ওইখান থেকে হিট হয়ে এই দিক বরাবর আসছে 20 মিটার পার সেকেন্ড বেগে, আমরা কিন্তু দিকটা সম্পূর্ণ বিপরীত বলছি, কারণ এখানে দেওয়াই আছে বিপরীত দিকে। কোন দিকে বলো? বিপরীত দিকে। তাহলে 30 মিটার পার সেকেন্ড বেগে যেদিকে যাচ্ছে তার ঠিক বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে ফেরত আসছে। তুমি যদি এইটাকে ভি বলো, আর এটাকে ইউ বলো, তুমি কি দুইটাকে পজিটিভ ধরতে পারবা? কারণ কি, দিক চেঞ্জ হয়ে গেলে বা বিপরীত হইলেই তো নেগেটিভ হয়ে যায়। সো তোমার যে কোনো একটাকে নেগেটিভ ধরাই লাগবে। তুমি যদি এরকমও করো যে আচ্ছা আমি যদি ধরি ভি সমান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, তোমার ইউ কে অবশ্যই -20 মিটার পার সেকেন্ড ধরতে হবে। কেন? কারণ এই যে এই 30 মিটার পার সেকেন্ডের দিক এবং 20 মিটার পার সেকেন্ড দিক সম্পূর্ণ বিপরীত। সম্পূর্ণ বিপরীত হলে আমার অবশ্যই এখানে এই বিপরীতের জন্য নেগেটিভ চিহ্ন দেওয়া লাগবে। ঠিক আছে না? আচ্ছা, এবারে এই সমীকরণে চলে আসো। বলের ঘাত সমান কি? ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের পরিবর্তন মানে কি? m * v - u। এটাকে তো আমরা mv - mu লিখতে পারতাম, আমি জাস্ট গুছাই লিখলাম, mটা কমন নিলাম। ওকে, আমার কিন্তু ভর দেওয়া আছে এই জায়গাতে 0.5 কেজি। ওকে, আমি লিখলাম 0.5 কেজি। ওকে, এরপর আমি যখন এখানে হিসাব করতে যাব তখন আমার একটা মাথায় জিনিস আসছে, সেটা কি? ভি এর মান কত? দেখো আমি ভি এর মানটা সরাসরি লিখে দিই, এত ঘোরাইতে চাই না। ভি এর মান হচ্ছে 30, সূত্রের মাইনাস দিলাম। তখন আমি দেখতেছি আচ্ছা ইউ এর মান তো -20। আচ্ছা ইউ এর মান তাহলে আমি -20 বসাই দিই। এইবার এই সূত্রের মাইনাস এবং ওই দিকের কারণে নেগেটিভ হওয়া মাইনাস মাইনাস কি হয়ে যাবে বলো? প্লাস হয়ে যাবে। মাইনাস প্লাস হইলে 30 আর 20 কত হয়? 50। 50 কে যদি 0.5 দিয়ে ভাগ দেওয়া হয়, 0.5 মানে কত? হাফ। 50 কে হাফ করলে কত হয়? 25 হয়। সো তুমি এখানে পেয়ে গেলে হচ্ছে 25। এখন 25 লিখলেই হবে, এর একক লেখা লাগবে না। এককটা একটু আগে কি আলোচনা করলাম, যে ভরবেগের পরিবর্তন যে হচ্ছে সেটাও তো একটা ভরবেগ। ভরবেগের একক কি? ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার এই জায়গায় ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত। এটা কি বলো? ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত। ঠিক আছে? তুমি বললা ভাই এই একক আমার পছন্দ না, আমাকে আরেকটা একক দেন। হ্যাঁ, তোমার একটা একক আছে। বলের ঘাত মানে কি? বলের ঘাত মানে হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল। তার মানে তুমি এটাকে লিখতে পারো নিউটন সেকেন্ড। কি লিখতে পারো বলো? নিউটন সেকেন্ডও লিখতে পারো। তুমি এই যে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1 এর বদলে তুমি লিখতে পারো 25 নিউটন সেকেন্ড। এবং পরীক্ষার হলে যে কোনো একটা আসতে পারে। হইতে পারে যে তুমি এইটা খুঁজতেছো, এটা নাই, বাট নিউটন সেকেন্ড আছে। তোমার মাথা কাজ করতেছে না, আরে নিউটন সেকেন্ড কেমনে হয়? সেইভাবে মাথা কাজ করাইতে হবে। মাথায় কি করাইতে হবে বলো? কাজ করাইতে হবে। ওকে, খুব ভালো কথা। চলো এর পরেরটাই চলে যাই আমরা। এই ম্যাথটা হইলো, এবার 6 নম্বর ম্যাথে যাই। কোনো একজন সাইকেল আরোহীকে 60 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার, বাঙ্কিং এর কাহিনী চলে আসছে, দেখছো? মানে সব টাচ করছে। কোনো সাইকেল আরোহী যদি 60 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে কত বেগে ঘুরতে হবে যাতে উলম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকবে? তার মানে এই একটা বাঁক, আমি একটু দেখাই, এই একটা বাঁক, এবং যদি এই বাঁকের তুমি কেন্দ্র ধরো তাহলে সেই হিসেবে এখানে ব্যাসার্ধ দাঁড়াচ্ছে আমার কত মিটার? 60 মিটার দাঁড়াচ্ছে। ওকে, এবং তাকে উলম্বের সাথে, যদি উলম্ব হয়, উলম্বের সাথে সে 30 ডিগ্রি কোণে হেলে আছে। কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণে হেলে আছে। সে সর্বোচ্চ কত বেগে গেলে সে অ্যাকচুয়ালি ওই জায়গাতে কি করতে পারবে বলো? উলম্ব তলে নিরাপদে ঘুরতে পারবে। তো এই জায়গাতে কিন্তু একটাই সূত্র আছে। সেই সূত্রটা কি বলতো? সূত্রটা হচ্ছে tan থিটা সমান v²/rg। tan থিটা সমান হচ্ছে v²/rg। আমার এখানে কি বের করতে হবে? v বের করতে হবে। সো আমি এই জায়গাতে লিখলাম হচ্ছে v² সমান হচ্ছে tan থিটা * rg।
tan থিটা ইন্টু RG। তো আমি আগে এই ভি স্কয়ারের মানটা বের করে নিই। ওকে, তাহলে এখন তুমি চিন্তা করে দেখো tan কত ডিগ্রি বলছে, এখানে কত ডিগ্রি উলম্ব কোণে আছে, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে। সো তুমি লেখো tan 30 লিখলা। ওকে, আর এর মান কত দেওয়া আছে এই জায়গাতে, আর এর মান দেওয়া আছে হচ্ছে 60 মিটার ব্যাসার্ধ। সো এটা হচ্ছে আর, তুমি লিখলা হচ্ছে 60 মিটার, আর এটা তো 9.8, এটা তো 9.8। এই পুরোটা কি বলো, ভি স্কয়ারের মান, তাই না? এখন tan 30 ডিগ্রির মান কত, তুমি উপরে যদি লেখো 60 গুণ 9.8, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। সো এই জায়গাতে 1/√3 দেওয়া মানে কি, নিচে √3 চলে আসা। 1/√3 মানে কি বলো, নিচে √3 চলে আসা। ওকে, খুব ভালো কথা। এখন এই জায়গায় তুমি যদি এই 60 কে ভাঙো, ভালো করে খেয়াল করে দেখো, এই জায়গাতে আমার মূল ক্যালকুলেশন শুরু হচ্ছে। তোমার তখন মাথায় আসবে, আচ্ছা 60 কে আমি এটা লিখতে পারি না যে 20 গুণ 3, হ্যাঁ 3 দুগুণে 6, তাহলে 3 গুণ 20 মানে 60। 3 কে আমি কি এভাবে ভাঙতে পারি যে আচ্ছা 20 গুণ √3 গুণ √3, √3 আর √3 মিলে তো 3 হয়, হ্যাঁ সেটা হয়। তাহলে আমি এটাকে ভাঙলাম এইভাবে যে আচ্ছা আমি লিখলাম 20 ইন্টু √3 ইন্টু √3, তার সাথে তো 9.8 আছেই, সেটাকে আমি √3 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখানে কি হয়, √3 কাটা যায়, আমি পাই 20√3 ইন্টু 9.8। কত পাই বলো, আমি এখানে পাচ্ছি 20√3 ইন্টু 9.8। এটা কিসের মান, আমার ভি স্কয়ারের মান। কিসের মান বলো, ভি স্কয়ারের মান। ওকে, এখন এই যে √3, এই √3 এর মান হচ্ছে 1.7 সামথিং, 1.7 সামথিং। সো এই 1.7 সামথিং দিয়ে যদি তুমি গুণ দাও, তুমি চিন্তা করে দেখো, এটা নর্মাল একটা হিসাব, খুবই মানুষাঙ্কের একটা হিসাব। তুমি যদি 20 কে 1.5 দিয়ে গুণ দাও, তাইলেও তো তোমার 30 হয়, হয় কিনা? সেক্ষেত্রে এই √3 যেটা, এই √3 এর মান 1.7 সামথিং। তার মানে তুমি বুঝতে পারছো 20√3 এটার মান 30-এর থেকে বড় হবে, 30-এর থেকে বড় হবে, 31, 32 এরকম মান হবে। সো আমার হিসাবের সুবিধার্থে আমি ধরে নিলাম এটার মান 30, 30 না কিন্তু 30-এর থেকে বড়, বাট আমি ধরে নিলাম এটার মান 30। এরপর আমি এটাকে 9.8 দিয়ে যখন গুণ দেব, তখন আমার কি হবে বলো তো, এই 30-এর থেকে 10 বের করে নিয়ে ওই 9.8 এর সাথে গুণ দাও, তাহলে 98 হয়ে গেল। এবার 98 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, তুমি জানো 98 আর 100 কাছাকাছি। কিভাবে হিসাব করি আমি বলি, তো 98 আর 100 কাছাকাছি, তাহলে 3 98 মানে হচ্ছে, আমি ধরো 300 থেকে 2 2 করে 6 কাটা গেল, তাহলে কত হলো 294। সো আমি এইটার মান 294 এর কাছাকাছি পাইলাম। কত পাইলাম, 294 এর কাছাকাছি ভি স্কয়ারের মান। এবং আমি জানি এর মানটা বড় হবে, কারণ এইটার মান 30-এর থেকে বড়। ওকে, খুব ভালো কথা। এইবার আমি যদি ভি বের করতে চাই, তাহলে ভি সমান কি হবে, ভি সমান হবে হচ্ছে √294। তখন আমার মাথায় একটা জিনিস খেলবে, আচ্ছা আমি তাহলে একটু হিসাব করে দেখি তো, যে আচ্ছা কি কি হইতে পারে, আমি একটু দেখি। দাঁড়াও, কোনটা দিয়ে দেখাইলে ভালো হবে, এটাতে দেখাই, হ্যাঁ আমি একটু হিসাব করে দেখি তো। আচ্ছা 16 এবং 16 এটা গুণ করলে হয় 256, 17 গুণ 17 এটা করলে হয় হচ্ছে 289। তাহলে আমি কত পাইছি, 294। এর থেকে আরেকটু বড় হবে, তাহলে নিঃসন্দেহে এটার মান কত হবে বলো, 18 গুণ 18, অর্থাৎ 18 সামথিং। অর্থাৎ তুমি এই জায়গাতে 18 পয়েন্ট সামথিং তুমি পাবা। 18 পয়েন্ট সামথিং কেন, কারণ হচ্ছে যে 294 থেকে আরেকটু বড় হওয়ার কথা, সো এখানে 18 পয়েন্ট সামথিং পাওয়ার কথা। এখন তুমি যদি এই ম্যাথটা তোমার দেখে মনে হচ্ছে না অনেক হাবি যাবি, থেকে কোথায় গেল ভাই, ভাই প্রথমে গেল হচ্ছে, আমি থেকে কোথায় গেলাম আমি আরেকবার দেখাই, যারা ক্লাস দেখতেছো না, অনেকে স্লাইড দেখে শুধু, দেখো অনেকে দেখো, এই যে প্রথমে আমি করছিলাম কি, এই সূত্র নিছিলাম, সূত্র থেকে এই জায়গাতে আমি ভি স্কয়ারের মান বের করে নিলাম, আপেক্ষিক মান, একটা আনুমানিক মান, বাট মানটা ওর থেকে বড় হবে। সেইখান থেকে আমি চলে আসলাম হচ্ছে এই জায়গায়, এবং আমি এখান থেকে হিসাব করে দেখতেছি 16 স্কয়ার মানে 256, 17 স্কয়ার মানে 289, তাই না? তাহলে নিশ্চয়ই এই 294 যেহেতু ওর থেকে বড় এবং এর মান আরো বড় হওয়ার কথা, কারণ আমি এখানে 30 নিছি এই ছোট করে, 30-এর থেকে বড় হওয়ার কথা, সুতরাং এটা 18 পয়েন্ট সামথিং হবে। এবং এর অপশন তুমি যদি দেখো, এর কি কি অপশন আছে দেখো, আমি অপশনটা একটু দেখাই। এটা কোথায় দেখাবো, এর অপশনগুলো আমি একটু বলি। এর অপশন হচ্ছে মোট 4টা অপশন না, 4টা অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে 8.18, এই একটা অপশন, আরেকটা হচ্ছে 18.48, এই একটা অপশন, তারপর কোনটা আসছে 1.88, এটা একটা অপশন, এবং আরেকটা অপশন হচ্ছে 81.84।
দেখো এলিমিনেশন মেথড কাকে বলে, তুমি ভালো করেই জানো যে এইটার মান বড় হবে, এটার মান কখনোই 8.18 হবে না, এটার মান কখনোই 1.88 এর মতো ছোট হবে না, এটার মান বড় হবে। কত বড় হবে? আমি তো এখানে 30 নিছি, এটা যদি 35ও নি 40ও নি তাও তো এটা 81.84 হবে না, 81 স্কোয়ার তো অনেক বড়, তাহলে এইটা হওয়ার পসিবিলিটি নাই, বাকি থাকে একটা, এই 18.48, এটা উত্তর। এটা হচ্ছে এলিমিনেশন মেথড। তাহলে দেখো তুমি আমি ক্যালকুলেটর ইউজ করি নাই, এত বড় কিছুই করি নাই, জাস্ট এখান থেকে আন্দাজে একটা মান বের করছি, সেখান থেকে আমি অপশন থেকে আনসার করে ফেলতে পারলাম। এটাই হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, এটাই হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। বুঝছো, পরপর স্টেপ ওয়াইজ যাওয়া। তাহলে বাঙ্কিং সম্পর্কিত যদি এরকম কোনো ম্যাথ চলে আসে যেটা দেখে তোমার মনে হয় এই হ্যান্ড ক্যালকুলেশন পসিবল না, তুমি কি গালি দিবা? গালি দিতে পারো, বাট ওই জায়গাতে অবশ্যই পরীক্ষক তোমার মানসাঙ্ক যাচাই করবার জন্য ব্যবস্থা করছে, যেখানে সে ইম্পসিবল 3টা অপশন দিছে, একটা পসিবল দিছে, তোমাকে জাস্ট ওই পসিবলের কাছাকাছি পৌঁছাইতে হবে, ডেফিনাইট ম্যান দরকার নাই। ওকে, গেল, এটাও গেল। এরপর আসছে হচ্ছে ইসাক স্যার। ইসাক স্যার এটা কি? স্থির অবস্থান হতে 100 কেজি ভরের একটি গাড়ি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্বের একটি আনত তল বেয়ে নামছে, গাড়িটির বেগ কত? পিওর ফিজিক্সের ম্যাথ। এই ম্যাথ তোমরা করছো, বিশেষ করে 25 ব্যাচে এই ম্যাথ খুব ভালোভাবে করছে। বিষয়টা কিরকম? এই মনে করো একটা ঢাল, ঠিক আছে, এই ঢালে একটা গাড়ি আছে, তো আমি গাড়িটা একটু আঁকাইনি, গাড়িটা আঁকানো দরকার। এই মনে করো গাড়ি, ঠিক আছে। এখন বলতেছে যে এই গাড়িটা, আমার প্রশ্নটা কি, গাড়িটার বেগ চাইছে, প্রশ্নটা কি করছে বলো, গাড়িটার বেগ চাইছে। ওকে, সো বেগ বের করা তো আসলে কোনো ব্যাপার না, আমি কি করব, আমি এখান থেকে দেখবো যে আচ্ছা এই গাড়ির নিশ্চয়ই একটা ওজন আছে, ওজন কোন দিক বরাবর ক্রিয়া করে? তুমি বলবা ভাইয়া পৃথিবীর ভূপৃষ্ঠ বরাবর। তখন আমি বলবো আচ্ছা এইটা তো আমার ঢাল, ঢালে ওজন কোন দিক ক্রিয়া করবে? তুমি তারপরও অ্যারোগেন্টলি বলবা ভাই ওজন ও যেখানেই থাকুক না কেন পৃথিবীর কেন্দ্রের দিকেই কাজ করবে। এখানে পৃথিবীর কেন্দ্রের দিকে যদি আমি হিসাব করি সেটা কোন দিক বরাবর হবে বলো তো? সেটা হবে কোন দিক বরাবর বলো? এই দিক বরাবর হবে, তাই না? এদিক বরাবর হবে। এখন যদি সে এই দিক বরাবর যায়, সে কিন্তু আঁকড়ে ধরে আছে এই দিক বরাবর, আঁকড়ে ধরে আছে কোন দিক বরাবর? এই দিকে। সো আমি এই যে ভেক্টরটা, যে ভেক্টরটা পৃথিবীর কেন্দ্র বরাবর, তার একটা কি উপাংশ নিলাম? উলম্ব উপাংশ নিলাম, আর একটা আনুভূমিক উপাংশ নিলাম। কি উপাংশ নিলাম বলো? একটা উলম্ব উপাংশ, একটা আনুভূমিক উপাংশ। তাহলে তুমি চিন্তা করো, এই দিক বরাবর যদি তার জি অভিকর্ষ ত্বরণ কাজ করে, তাইলে এই যে থিটা, থিটা কোণে উলম্ব দিকে তার কোন উপাংশ কাজ করবে? নিঃসন্দেহে জি কস থিটা কাজ করবে, কারণ যার সাথে থিটা তার কজ হয়। আর সামনের দিকে তাকে কে অ্যাক্সিলারেট করবে? সে নিশ্চয়ই একটা অ্যাক্সিলারেশন বা ত্বরণের সামনের দিকে যাচ্ছে, কে অ্যাক্সিলারেট করবে? এটা যদি জি কস থিটা হয়, এর সাথে এটা কি হবে বলো? জি সাইন থিটা হবে। এটা কি হবে বলো? জি সাইন থিটা হবে। এবং দেখো এখানে বলছে যে ঢালটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, তার মানে এই যে থিটা থিটা আমরা বলতেছি, এই থিটার মান কিন্তু হচ্ছে 30 ডিগ্রি। থিটার মান কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। ক্লিয়ার না? মজার একটা বিষয়। তাহলে এইবার আমার হিসাব করাটা খুব ইজি হয়ে গেল। আমি এখানে এবার হিসাব করব আমার কাছে কি কি তথ্য আছে। আমি দেখতে পাচ্ছি স্থির অবস্থান, স্থির অবস্থান মানে আমার কাছে এই তথ্য আছে যে ইউ সমান 0। ওকে, 100 কেজি ভরের একটা গাড়ি, আমি এখান থেকে এম পেয়ে গেলাম। ওকে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আমি এখানে থিটা পেয়ে গেলাম। ওকে, 20 মিটার দূরত্বে একটি আনত তল, সো আমি যেখানে দূরত্ব পেয়ে গেলাম, এস দূরত্ব পেয়ে গেলাম। তাহলে আমি এখানে চাইছে হচ্ছে বেগ কত, বেগ মানে ভি, ভি আছে আমার এই জায়গাতে, এ পাইছি অ্যাক্সিলারেশন, সামনের দিকের অ্যাক্সিলারেশন কত, সামনের দিকের অ্যাক্সিলারেশন কত সেটা আমি পেয়ে গেছি, এ পাইছি, এস পাইছি, ইউ পাইছি। তাহলে আমার সূত্র কোনটা? আমার সূত্র হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তুমি আসলে র্যান্ডম যে গতিসূত্র সেগুলো ইউজ করে দেখবা যে আচ্ছা আমার কোন কোন সূত্র বা কোন কোন চলকগুলো আছে, কোন কোন চলকের মান দেওয়া আছে, তাহলে তুমি ইজিলি বুঝবা কোন সূত্রটা আসলে ইউজ করতে হয়। ভি সমান ইউ প্লাস এটি, নাকি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, নাকি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তুমি বুঝবা। যেটা নাই সেটা বাদ। যেমন ধরো এই জায়গাতে সময়ের কোনো হিসাব নাই, তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ওখানে যে টি ওইটা আমি ফিল আপ করতে পারতাম না, সেখানে ওই সূত্রে আমি যাই নাই। তো আমার এখানে ভি বের করতে হবে। আমি এই জায়গাতে জানি প্রথমেই আমার আদিবেগ 0 হয়ে গেল, তাই না? এখানে আমি 2 পাইলাম, এর মান কত বলো তো? আমি এর মান পাইলাম হচ্ছে জি সাইন থিটা, তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে জি সাইন কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি, জি সাইন 30 ডিগ্রি। ওকে, আর এস এর মান কত বলছে? এই যে 20 মিটার যাবে, এই যে এইটুকু কিন্তু 20 মিটার, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 20 মিটার, তো এখানে 20 মিটার দিয়ে দিলাম। তো এখানে আমি দিলাম 2 ইনটু জি সাইন থিটা, জির মান হচ্ছে 9.8, সাইন থিটার মানে হচ্ছে হাফ, আর 20। এখন তুমি চিন্তা করো এইটা আর এইটা গেল, 2 2 গেল, 2 আর হাফ গেল,
2 আর হাফ গেল মানে কি, হাফ আর 2 গুণ করলে তো 1 হয়। এইবার 9.8 গুণ 20, তো এই 20 থেকে 10 বের করে নাও, তাহলে হলো 98, 98 কে 2 গুণ করলে কত হয়, 196। সো তুমি পেয়ে গেলা হচ্ছে 196। উত্তর শেষ না, এটার মান কত, ভি স্কয়ার সমান 196। তাহলে এখানে ভি কত হবে, ভি সমান হবে হচ্ছে √196। ভি সমান কত বলো, √196, কত হয় 14, একক কি, মিটার পার সেকেন্ড। ব্যাস, দেখছো, তাহলে আপাত দৃষ্টিতে যেটা দেখতে খুব কঠিন ম্যাথ মনে হয়, তুমি হ্যান্ড ক্যালকুলেশনে সেটার উত্তর বের করে মানে উত্তর বের করতে পারলা। সো তুমি যদি এখন বলো যে ভাই মানি না, মানবো না, কি ম্যাথ দিছে, মেডিকেলে ম্যাথ নয়, এই কি প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করো, লাভ আছে, লাভ নেই, কারণ এটা হ্যান্ড ক্যালকুলেশন। ক্লিয়ার? ওকে, চলো সামনের দিকে যাই। এরপর কি বলতেছে, 5 কেজি ভর ও 0.25 মিটার ব্যাসার্ধের একটি বেলুন 50 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে গড়াতে থাকলে তার গতিশক্তি কত হবে। কি বলছে, কি কি তথ্য আছে আমি একটু দেখে দেখো। বলতেছে 5 কেজি ভর, এম পেয়ে গেলাম, আমি আগে তথ্য কালেক্ট করে নেব। এত ব্যাসার্ধের, আমি আরও পেয়ে গেলাম যে 0.25, হ্যাঁ 0.25 মিটার ব্যাসার্ধের একটি বেলুন এত রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে, আমি ওমেগাও পেয়ে গেছি, অদ্ভুত ব্যাপার, ওমেগাও আমি পেয়ে গেছি, গড়াতে থাকলে তার গতিশক্তি কত হবে। কিসের গতিশক্তি, তার গতিশক্তি কত হবে। এখন রৈখিক গতিশক্তির হিসাব তো আমরা খুব ক্লাস 8-এ পড়ছি, ইকে সমান হচ্ছে হাফ এমভি স্কয়ার, এটা পড়ে নিজেদের এক একজন বড় বড়, হ্যাঁ মনে হইতে যে আরে ফিজিক্স আমি তো হাতের কবজায় হাতে নিয়ে খেলি, হাতে নিয়ে খেলা করি, বাম হাতের খেলা। তাহলে ওই রৈখিক বেগের মতোই কিন্তু আমার কৌণিক বেগের সূত্র, কৌণিক বেগের ক্ষেত্রেও আমি সেই কাইনেটিক এনার্জি বলবো সমান হাফ তো হাফের জায়গায় থাকবে, তোমাকে একটু আগে বলছি যেটা রৈখিক বেগের ভর সেটা কৌণিক বেগের জড়তার ভ্রামক, সো এম এর বদলে হবে আই আর ভি এর বদলে হবে ওমেগা স্কয়ার। সো এই হচ্ছে আমার সূত্র, ইকে সমান হচ্ছে আই ওমেগা স্কয়ার। সো আমি লিখলাম সেই সূত্রটা, যেহেতু আমার গতিশক্তি বের করতে বলছে তাহলে ইকেই বের করা লাগবে, ইকে সমান হাফ ইনটু আই এর মান কত বল দেখো তো, আই কত বলছে, আই কিন্তু বলে নাই, আই বের করতে হবে। আর ওমেগার মান কত বলছে, 50 রেডিয়ান পার সেকেন্ড, সো ওমেগা স্কয়ার 50 স্কয়ার। ওকে, আই সমান কি, এক্ষেত্রে আই এর মান কত হবে বলো তো, আই এর মান তো হচ্ছে আই মানে হচ্ছে এম আর স্কয়ার, তাই না, তাহলে আই মানে হচ্ছে এম আর স্কয়ার, যদি বসাই দাও এখানে হাফ ইনটু এম আর স্কয়ার, তাই না, লিখে নিই এম আর স্কয়ার ইনটু 50 স্কয়ার। এম এর মান কত, এম এর মান পাইছি হচ্ছে 5, আর এর মান পাইছি হচ্ছে 0.25 হোল স্কয়ার ইনটু 50 স্কয়ার। এখন তুমি বলবা ভাইয়া 50 স্কয়ার, ভাই 0.25 স্কয়ার, আপনার হিসাব মতে 25 25 625, 2 ঘর, তার মানে 0.0625। ভাই আমি তো মাথায় কাজ করতেছে না, টেনশন নিও না, দেখো আমি ওইভাবে করবো না, আমি কিভাবে করব, আমার 0.25 মানে আমি ভালো করেই জানি এটা মানে 1/4, এই 0.25 মানে 1/4 না, 0.25 কে একটু আগে আমরা দেখাইলাম না যে 25/100, 25/100 মানে 1/4, সো আমি 1/4 লিখবো, আমি অত কঠিন নেবো কেন, আমি লিখলাম হাফ ইনটু 5 ইনটু এই যে 0.25 হোল স্কয়ার, তার মানে কি 1/4 ইনটু 1/4, তার সাথে আমি কি করলাম 1/50, 1/50। এবার আমার ছোট করে নেওয়ার পালা, তো ছোট আমি কিভাবে করব, আমি প্রথমে এইটা দিয়ে যদি ভাগ করি, হ্যাঁ দেখো আমি ধরো এই 2 দিয়ে ভাগ করলাম, এটা হইলো 25, ব্যাস এটা নাই হয়ে গেল। এরপর আমি আবার এখানে ভাগ করলাম, এখানে 2 হইলো আর এখানে হইলো 25। এবার যদি তুমি সব একসাথে করো, একসাথে করলে কত হয় দেখো তো, আমি এবার অন্য কালি নেই, নাইলে খুব ভজকট দেখাচ্ছে, একসাথে নিলে হয় হচ্ছে 25 25 625, তার সাথে আরো 5, তাহলে 625 এর সাথে আরো 5 গুণ, আর নিচে কি হচ্ছে, নিচে 4 ছিল আর 2 ছিল 8, তাইলে তুমি হিসাব করো 5 5 25 এর 5, হাতে থাকে 2, 5 দুগুণে 10 11 12, 12 2 হাতে থাকে 1, 5 6 30 আর 1 31, 3125/8। এবার তোমার ক্যালকুলেশনের পালা, ঠিক আছে, তাহলে 8 দিয়ে 3125 কে যদি ভাগ করো কত হয়, 3 8 24, 4 8 32, তাহলে 3 নিতে হবে, 3 8 24 পাইলা হচ্ছে 7, 6 1 7, হ্যাঁ তারপর আসলো 2, তাহলে তুমি জানো 8 9 72, 72 পাইলা। এবার সরাসরি 5 যখন নেমে গেল তাহলে তোমার এখানে একটা 0 নেওয়া লাগবে, এখানে একটা 0 নেওয়া লাগবে। ওকে, এবার ডট নিলা, ডট নিয়ে কত হয়, কত দিয়ে 0 হয় এটা, 8 9 না না 4 8 32, 5 8 40, 6 8 48, তাহলে 6 8 48 দিলা, কত পাইলা বলো তো, 50/48 মানে তুমি পাইলা হচ্ছে কত, এখানে 2 পাইলা, তুমি আরেকটা 0 নিলা, এবার নিলা 8 দুগুণে 16, 4 পাইলা, আরেকটা 0 নিলা, এবার 5 নিলা,
5 8 40, ব্যাস মিলে গেল। তাহলে তুমি পাইলা উত্তর, এই যে এটা কত পাইলা বলো তো? ইকের মান কত পাইলা? ইকের মান পাইলা হচ্ছে 390.625। একক কি হবে বলো? ইকের একক সবসময় কিন্তু একই, গতি শক্তি, শক্তির একক সবসময় জুল। এই হচ্ছে মান। তাহলে যেটাকে দেখতে মনে হয় ভাই আমার মাথা কাজ করতেছে না, আমার মাথা ঘোরায় কেন, সেটাকেই তুমি কিন্তু খুব ইজিলি করতে পারো যদি তুমি মাথা ঠান্ডা রাখো। পরপর স্টেপ বাই স্টেপ তুমি করো। তোমার প্রত্যেকটাকে যে গুণ করে দিতেই হবে তা না, তুমি এইভাবে দেখো যে কিভাবে ছোট ভাগে ভাগ করে নেওয়া যায়। এরকম ছোট ফাংশনে আসো, সেখান থেকে এইভাবে হিসাব করো, তোমার উত্তর বের হয়ে যাবে। তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার সূত্রটা ঠিক করা লাগবে। সূত্র তুমি যদি ঠিক করতে পারো তাহলে তুমি পারবা। ওকে, ব্যাস, এটাও গেল। এরপর আসছে হচ্ছে ইসাক স্যার। ইসাক স্যারের কোশ্চেনে তো পড়তেছি, এখনো শেষ হয়নি। ইসাক স্যার একটা ম্যাথ কি, যে 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। বস্তুটিকে যদি 20 সেকেন্ডে থামাতে হয় তাহলে কত বল প্রয়োগ করতে হবে? প্রশ্নটা কি বলো? বস্তুটাকে যদি 20 সেকেন্ডে থামাতে হয় তাহলে কত বল প্রয়োগ করতে হবে? আমি স্পষ্ট দেখছি যে একটা বস্তুকে বল প্রয়োগ করে থামানো হচ্ছে। এই তোমার কনসেপ্ট তো ক্লিয়ার থাকা লাগবে, তাই না? একটা বস্তুকে বল প্রয়োগ করে থামানো হচ্ছে, মনে রাখবা বল প্রয়োগে হ্যাঁ, বল প্রয়োগে সব সময় দুইটা জিনিস হইতে পারে, ত্বরণ হয় অথবা মন্দন হয়। কি হয় বললাম? বল প্রয়োগে আইদার ত্বরণ হবে, মন্দন হবে। এরকম কখনোই হয় না আমি বল প্রয়োগ করলাম, বস্তুতে বেগ হলো। বেগের পরিবর্তন হইতে হবে, কারণ বেগের পরিবর্তন মানেই ত্বরণ, বুঝছো? তার মানে বল প্রয়োগে অবশ্যই আমার ত্বরণ হয় অথবা মন্দন হয়। তো যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি যে সে অলরেডি একটা বেগে চলছিল এবং সে বস্তুটাকে থামানো হইলো, তাহলে তুমি চিন্তা করো, তার ইউ ছিল হচ্ছে 10, তার ভি 0 হয়ে গেল, কারণ তুমি তাকে থামাই দিচ্ছ, তাহলে অবশ্যই তার বেগ তুমি কমাচ্ছ। তাহলে এখানে তুমি কি করতেছো? তার বেগ কমে যাওয়া, একক সময়ে বেগের কম হওয়ার যে হার, সেটাকে কি বলে? মন্দন বলে। তাহলে তুমি বল প্রয়োগ করে এখানে মন্দন ঘটাচ্ছ। ব্যাস, তাহলে মন্দনটা বের করো। মন্দন কিভাবে বের করবা? এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে আমার মন্দনটা বের করছি, তাই না? মন্দনের ক্ষেত্রে এই তাহলে কত মান হচ্ছে আমার বলো? অবশ্য মন্দন লিখলে আর নেগেটিভ দিতে হয় না, ত্বরণ লিখলে নেগেটিভ মান দিতে হয়। সো এই জায়গাতে আমার হচ্ছে, তুমি জানো ভি এর মান 0, এটার মান হচ্ছে 10 বাই সময় কত সেকেন্ডে? বস্তুটিকে 20 সেকেন্ডে। সো তুমি যদি দাও তাহলে 0.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 হয়। যদিও এটা মাইনাস হওয়ার কথা, বাট মন্দন লিখছি বলে মাইনাস লিখতেছি না, এটা তো জানো। তো যদি এটা হইতো যে ত্বরণ, যদি আমি এটা লিখতাম ত্বরণ, আমি ধরো এটা লিখলাম হচ্ছে ত্বরণ, তো এক্ষেত্রে তো এটা নেগেটিভ ত্বরণ, তখন আমি দিতাম এটা হচ্ছে মাইনাস। ওকে, তাহলে এবার বল বের করো। তুমি জানো এফ সমান এম এ, এম তো অবশ্যই আমার দেওয়া আছে 5 কেজি, এই যে দেওয়া 5 কেজি। সো তুমি 5 দিলা এবং তার সাথে 0.5 কোণ দিয়ে দিলা। হ্যাঁ, এখানে অবশ্যই মাইনাস দিবা, যেহেতু এটা আমার বিপরীতমুখী বল, এটা গতির বিপরীতের দিকে বল, সে কারণে আমি এটাকে মাইনাস দিচ্ছি। তাহলে কত হয়? -2.5 নিউটন। -2.5 নিউটন। এখন অপশনে সবসময় মাইনাস নাও থাকতে পারে। যদি অপশনে মাইনাস থাকে তাহলে অবশ্যই মাইনাস দেখাবা, বাট অপশনে মাইনাস সবসময় নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে তুমি 2.5 নিউটনই আনসার করবা। ওকে, চলো ইসাক স্যারের আরেকটা ম্যাথ করাই। বলতেছে, দেখো এই ম্যাথটা দেখে তোমার মাথা ঘোরাচ্ছে না? যে একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে 5.2 × 10⁻11 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 2.18 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে প্রদক্ষিণ করছে। ইলেকট্রনের ভর যদি 9.1 × 10⁻31 কেজি হয়, তাহলে কেন্দ্রমুখী বলের মান কত? তুমি বলবা, আরে ভাই কি দিছেন আপনি, এই জিনিস ক্যালকুলেটরে করা জিনিস, ক্যালকুলেটরে ঘট ঘট করে বসানো যায়, আপনি এই জিনিস হ্যান্ড ক্যালকুলেশনে দিচ্ছেন। যদি দিয়ে দেয়, তবে 24 সালের দেখো 2টা এমসিকিউ দিয়েছিল যেগুলো অ্যাকচুয়ালি হ্যান্ড ক্যালকুলেশন দেখে মনে হয় না, বাট করা যায়। সো তুমি এই ক্ষেত্রে কি করবে? আমি তোমাকে একটাই সিস্টেম শেখাইছি, এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথড তুমি এবার অপশনগুলো দেখবা। অপশনগুলো একটু দেখো, দেখলে তোমার একটা আন্দাজ হবে। অপশনগুলো এরকম: 3.82 × 10⁻⁻8 নিউটন। ওকে, 2 নাম্বার অপশন বলছে যে 8.32 × 10⁻⁻8 নিউটন। ওকে, 3 নম্বর অপশন বলছে হচ্ছে 3.82 × 10⁻⁹ নিউটন। ওকে, 4 নম্বর অপশন বলতেছে 8.32 × 10⁻⁹ নিউটন। সো এই জায়গাতে কোন অপশন দেখে তোমার
আগে ধারণা করা যাবে না। তুমি দেখতেছো প্রত্যেকটা মান কাছাকাছি। সো তোমার কি করতে হবে? তোমার হিসাবটা আগে যাইতে হবে, সূত্রে যাইতে হবে। সূত্র থেকে এই যে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার -11, 10 টু দি পাওয়ার -31, এখান থেকে প্রবাবল মান কত সেটাকে বের করে নিতে হবে। ওকে? সো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে আমার একটি নিউক্লিয়াসের চারদিকে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত বেগে প্রদক্ষিণ করছে, এর কেন্দ্রমুখী বলের মান কত? তাই না? তাহলে তুমি সূত্র জানো কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে F সমান হচ্ছে mv²/r, জানো তো? ওকে, সো এই জায়গাতে আমি যদি m এর মান বসাই দিই, দেখো 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31। ওকে, এরপর v এর মান কত বলছে এখানে? এই যে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাহলে এখানে বসাই দিলাম 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত হোল স্কয়ার। ওকে, বাই আর এর মান কত বলছে? 5.2 ইন্টু 10 টু দি পাওয়ার -11 মিটার। ওকে, তাহলে এটাও বুঝলাম, একক দিই না, একক দিলাম না, মোট একক হচ্ছে নিউটন অফ কোর্স, কেন্দ্রমুখী বল। এখন তুমি কিভাবে হিসাব করবা? তুমি আগে এইগুলোর হিসাব করো, 10 টু দি পাওয়ারের হিসাব করো। তুমি চিন্তা করে দেখো, এই জায়গাতে আছে হচ্ছে 10 টু দি পাওয়ার -31। ওকে, উপরে 6 দুপুরে কত হয়? 12। তুমি তো যখন গুণ হয়, তাহলে এখানে তুমি পাচ্ছ হচ্ছে তার সাথে 10 টু দি পাওয়ার 12, আর নিচে পাচ্ছ হচ্ছে 10 টু দি পাওয়ার -11। এই 10 টু দি পাওয়ার -11 কে তুমি যদি উপরে নিয়ে আসো, এটা 10 টু দি পাওয়ার 11 হয়ে যায়। কত হয়ে যায় বলো? 10 টু দি পাওয়ার 11 হয়ে যায়। সো আমি এই মাইনাসটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে এবার হিসাব করো, 12 আর 1 13 আর 10 23, এখানে হলো 10 টু দি পাওয়ার 23। তাহলে 10 টু দি পাওয়ার, হিসাব করো, 10 টু দি পাওয়ার -31 এর সাথে গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার 23। এবার তুমি যদি হিসাব করো, এই 23 এর সাথে এইটা গুণ দিলে, মানে যদি গুণ দেওয়া হয় কত হয়? এখানে হলো 7 আর একে 8, তার মানে তুমি পাচ্ছ 10 টু দি পাওয়ার -8। সো তোমার আগে একটা সাসপিশন থাকলো যে এই 10 টু দি পাওয়ার -8 যে দুইটা আছে, এর মধ্যে একটা আনসার হইতে পারে। আচ্ছা, একটু বেশি হয়ে গেছে, পিছানো যায় না। ওকে, সো আমি ধরো এটা একটুখানি মুছে দিলাম। তোমার একটা সাসপিশন থাকলো যে এই দুইটার মধ্যে যে কোনো একটা হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? এই দুইটার মধ্যে হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু এমনও তো হইতে পারে যে মানটা 1-এর কম আসলো, সেই কারণে সেটাকে 1-এর থেকে বড় সংখ্যা করে 10 টু দি পাওয়ার -9 করে দিল। সো আমাকে বাকি সংখ্যাগুলো নিয়েও ঘাটতে হবে। সো বাকি সংখ্যা নিয়ে তুমি যদি একটু ঘাটো, এটা হচ্ছে 9.1। দেখো, এই সব ম্যাথের ক্ষেত্রে একটু সময় রাখতে হয়, হয়তো 2 থেকে 3 মিনিট সময় রাখতে হয়, কারণ এই ম্যাথ পরীক্ষায় সর্বোচ্চ 1টা থেকে 2টা আসবে, তার পেছনে তুমি 2 মিনিট সময় দিবা না? অবশ্যই দিবা। সো এটা হচ্ছে 9.1, তার সাথে তুমি চিন্তা করে দেখো এটা 2.18, তো সেটার স্কয়ার করলে, তুমি 2 এর স্কয়ার করলে 4 হয়, সো 4 পয়েন্ট সামথিং হবে নিশ্চয়ই। সো আমি এটা ধরলাম 4 পয়েন্ট সামথিং, আর নিচে আমি পাইলাম হচ্ছে 5.2। এখন তুমি চিন্তা করে দেখো যে যদি হিসাব করে দেখো যে 4 নং 36, 4 নং 36, অবশ্যই এখানে 36 এর থেকে বড় মান হবে। কেন 36 এর থেকে বড় না মান হবে? কারণ তুমি ভালো করেই জানো যে এই জায়গাতে আমার মানটা 4 এর থেকে বড়। সো 4 এর থেকে বড় সংখ্যার সাথে 9 এর থেকে বড় সংখ্যা 36 এর থেকে বড় হওয়ার কথা, বাট আমি বেজ মান ধরছি, আর নিচে 5.2, তো আমি এটাকে 5 ধরলাম, যেহেতু এটাও কমাইছি এটাও কমালাম। কত হয় বলো তো? 5 6 30, 5 7 35। সো তুমি জানো 7 পয়েন্ট সামথিং বা 8 পয়েন্ট সামথিং হইতে পারে মানের ভিত্তিতে। তুমি একটা মানের ধারণা পেয়ে গেছো, তাহলে এর মান 1-এর থেকে কমার চান্স আছে? নাই, এর মান অবশ্যই বড় হবে, এর মান অবশ্যই বড় হবে। তাহলে যেহেতু 1-এর থেকে ছোট হওয়ার চান্স নাই, তাহলে 10 টু দি পাওয়ার -9 হইতে পারে না। আবার দেখো, এইটার মান নিশ্চয়ই 7-এর থেকে বড় হবে, এইটার মান 3.82, সো এইটাও হইতে পারে না। তাহলে এইটাও হইতে পারলো না, এইটাও হইতে পারলো না, কোনটা হবে? তাহলে তুমি আমাকে উত্তর দাও, তুমি আমাকে বিজয়ী বেশি এবার উত্তর দাও যে ভাই, যেহেতু 7 থেকে কম হইতে পারে না, আবার 10 টু দি পাওয়ার -9 ও হইতে পারে না, কারণ 1-এর থেকে কম না ছোট সংখ্যাটা, তাহলে অবশ্যই 8.3। তাহলে কিভাবে এলিমিনেশন মেথড কাজ করে, যে এটা মানুষ আন্দাজে দাগায় আসবে, শুধু এলিমিনেশন মেথড ইউজ করে এবং সামান্য একটুখানি ক্যালকুলেশন করে তুমি সেই জিনিসটাকে আনসার করে আসতে পারবা। এটা অ্যামেজিং একটা জিনিস না? তুমি বলো, মজার একটা জিনিস না? ওকে, আচ্ছা গেল। রাত কয়টা বাজে এখন? অ্যাকচুয়ালি আমার কাল ভোরে 6টায় আবার বেরোইতে হবে, এখন 3টা 2 বাজে। তারপরও আমি অব্লিগেশন থেকে এই জিনিস করছি, নাইলে আমার ঘুম হবে না। আসলে কাজ ফেলে রাখলে ঘুম হয় না, কেন জানি না। দেখো,
2400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে 602 বার ঘোরে। প্রশ্ন হচ্ছে যে চাকাটার জড়তার ভ্রামক কত। প্রশ্ন কি বলো, চাকাটার জড়তার ভ্রামক কত। সো এই জায়গাতে আমি হিসাব করব কিরকম, যে 2400 জুল গতিশক্তি বিশিষ্ট, আমার ইকে দিয়ে দিছে, কি দিছে, ইকে, অন্য কালারতে নেই, দেখতে সুন্দর লাগে, ইকে, একটি চাকা প্রতি মিনিটে 602 বার ঘোরে, ওকে, এবং চাকাটির জড়তার ভ্রামক কত। সো আমি এখানে জানি ইকের সূত্র একটু আগে শিখলাম, ওই যে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, এখানে হচ্ছে হাফ এম এর বদলে আই, আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। সো আমার আই বের করতে হবে, জড়তার ভ্রামক বের করতে হবে, তাই না? তাহলে এখানে যদি আমি জড়তার ভ্রামক বের করতে যাই, কি হবে বলো তো, আই সমান কি হবে, হাফ ওই দিক চলে গিয়ে হবে 2 ইকে, কি হবে বলো, 2 ইকে, আর ওমেগা স্কোয়ার ওই দিক চলে যাবে 2 ইকে বাই ওমেগা স্কোয়ার, 2 ইকে বাই ওমেগা স্কোয়ার। সো আমার এখানে কিন্তু ওমেগার মানটা আলাদাভাবে বের করাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। সো আমার এখানে যেটা করতে হবে ভাই, সেটা হচ্ছে আনসারটা বের করা লাগবে অ্যাকচুয়ালি। ওমেগার মানটা তুমি দেখো একটু, ওমেগার সমান হচ্ছে 2 পাই বাই টি, বেশি বড় চ্যালেঞ্জ নিয়ে ফেললাম কিনা। তাহলে এখানে 2 পাই এন বাই টি, কিন্তু এন হচ্ছে কতবার ঘুরছে। সো তুমি এখানে দিলা 2, এখানে দিলা পাই, এখানে দিলা 602, এখানে দিলা টি এর মান হচ্ছে প্রতি মিনিট বা 60 সেকেন্ডে, তাই না? আচ্ছা, এবার তুমি কি করবা, তুমি দেখতেছো 602, এটা 600-র কাছাকাছি, 60-কে 10 দিয়ে গুণ করলে 600 হয়, সো এটা 10 পয়েন্ট সামথিং হবে, খুবই কাছাকাছি এরকম। তাহলে এটা হয়ে গেল 20 পাই, কত হইলো, 20 পাই। সো 20 পাইয়ে এই জায়গাতে পাইয়ের মান কত, 3.1416। তুমি চিন্তা করে দেখো, 20-র সাথে যদি 3.1416 গুণ দাও, 20-র থেকে 10 বিয়োগ বের করে নাও, গুণ দিলে হয় হচ্ছে 31.46। তাইলে 31.46 কে তখন আরো 2 দিয়ে গুণ করতে হবে, কারণ 20-কে তুমি 2 ইন্টু 10 ভাগ করছিল, সেই 10 দিয়ে ভাগ করছো তুমি। তাহলে এখন 31.46, এটাকে যদি 2 দিয়ে গুণ করা হয় কত হয় বলো তো, 31 দুগুণে 62, আর 46 দুগুণে হচ্ছে 92। 92 কি, হ্যাঁ 92। তাহলে 62.92 এরকম একটা আনসার আসে। এখন তুমি বলতেছো ভাই ম্যাথ তো অনেক বড়, কোনো সমস্যা নাই, আমরা মোটামুটি আনসারের দিকে যাই। আমি আগে বলে রাখি, অপশনগুলো বলে রাখি, তাহলে তোমাদের জন্য বাছাই করা ইজি হবে। তাহলে 1 নাম্বার অপশন হচ্ছে 0.605 কেজি মিটার স্কোয়ার। 2 নাম্বার অপশন হচ্ছে আমার 0.828 কেজি মিটার স্কোয়ার, ঠিক আছে। 3 নাম্বার অপশন হচ্ছে 1.21 কেজি মিটার স্কোয়ার। তুমি বলবা ভাই এই টাইপের ম্যাথ আসে, ওর্স্ট সিনারিওতে আসতে পারে, এবং আসার রেকর্ড আছে বলেই তোমাকে করাচ্ছি, শুধু শুধু করাচ্ছি না। শেষ হচ্ছে 76.14 কেজি মিটার স্কোয়ার। তুমি দেখতেছো এক একটা এক এক রেঞ্জের, কারণ কি, যাতে মানুষ ভুল না করে ইজিলি। তাহলে 2 একে, ইকের মান কত পাইছিলাম আমি, 2400 জুল, আমি লিখলাম 2 ইন্টু 2400 বাই, এখানে আসলে হচ্ছে 62.92 হোল স্কোয়ার, তাই না? তাহলে আবার একটা 62.92 আমি গুণ দিলাম, হোল স্কোয়ার মানে তো দুইটা পরস্পর গুণ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যখন এই 62.92 বাদ দিয়ে তুমি যদি এটাকে 60 ধরতে পারো না, সো ধরো এটার মান 60, ধরো এটার মান 60, আমি ধরে নিচ্ছি কারণ আমার এক্সাক্ট মান দরকার নাই। 60 গুণ 60 ধরো এটাকে, এবার কিন্তু হিসাব হয়ে যাচ্ছে, কারণ এই যে 10 দিয়ে কাটলাম, 10 দিয়ে কাটলাম, 10 দিয়ে কাটলাম, 10 দিয়ে কাটলাম, এইবার 4 ছক 24, 4 ছক 24, এবার কত আসছে, 4 দুগুণে 8, আর নিচে আসছে 6, এবার তো আসছে কত, 4/3। এই 4/3 এর মান কত, 1 পয়েন্ট সামথিং হয় না? 3/4 এর মান কত, 4/3 এর মান কত, 3/4, তাহলে 1 দিলে 3, 1.33 সামথিং, 1.33 সামথিং। এখন তুমি খেয়াল করে দেখো, তুমি খেয়াল করে দেখো, তুমি জানো এইটার মান একের থেকে বড় হবেই, তাহলে এইটা হইতে পারে না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না, এটাও হইতে পারে না। তুমি জানো একের থেকে বড় হবে, কিন্তু 76 হওয়ার মতো পসিবিলিটিও নাই। ওহে আমার বাচ্চারা, তুমি বলো কোনটা উত্তর হবে? উত্তর তোমার দিকে চেয়ে আছে, এটা উত্তর হবে। দেখছো, এলিমিনেশন মেথড জাস্ট ইউজ করে দেখো, তোমার ডেফিনাইট আনসারের কাছে যাওয়ারও দরকার নাই, তুমি কাছাকাছি মান নিবা, যেটা তোমার কাছে ইজি সেই মান নিবা, তোমার উত্তর বের হয়ে যাবে, উত্তর চেয়ে থাকবে, তোমার ডেফিনাইট মান বের করার দরকার নেই। আমাদের মূল থট প্রসেসের ভুলই ওইটা, যে আমরা ডেফিনাইট মান বের করতে চাই। আচ্ছা, গেল, এটা গেল। এবার চলো ইসাক স্যার আমাদের শেষ, আমরা এবার তপন স্যারের মধ্যে ঢুকতেছি, ঠিক আছে। তপন স্যারের প্রথম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে, তপন স্যারের ম্যাথ অ্যাকচুয়ালি বেশি,
এবং ম্যাথগুলো খুব চমৎকার চমৎকার ম্যাথ, আমি চাই না যে এরকম ম্যাথ আমার বাচ্চারা মিস করুক। তো আসছে কি যে 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে উপরে উঠন্ত একটি লিফটে, আবার দেখো লিফটের এখানে ব্যাপার চলে আসছে, একটি লোক দাঁড়ানোর ফলে ঊর্ধ্বমুখী বল এত হলে লোকটির ভর কত হবে। সো লিফটের হিসাব আমরা জানি যে এই মনে করো একটা লিফট, এই লিফটে কেউ দাঁড়ায় আছে, এখন লিফটটা যখন একটা নির্দিষ্ট ত্বরণে ওঠে, তুমি দেখো এই লিফটটাই কিন্তু ওজন সবসময় কোন দিক বরাবর কাজ করে, নিচের দিক বরাবর কাজ করতেছে, অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে কাজ করে। এই লিফট যখন উপরের দিকে ওঠা শুরু করতেছে এ ত্বরণে, তখন নেট অ্যাক্সিলারেশন কত দাঁড়ায়, জি প্লাস এ। তখন ওই মানুষটার জি প্লাস এ অ্যাক্সিলারেশনের কারণে ওজন বেশি অনুভূত হয়, তাই না? তাহলে সেই হিসেবে তুমি যদি এখানে হিসাব করো, তুমি কি হওয়ার কথা বলো তো, তোমার এই জায়গাতে লোকটার ভর কত, ঊর্ধ্বমুখী বল এফ সমান হচ্ছে কত বলো, এম ইন্টু জি প্লাস এ কেন, কারণ ওই যে জি ত্বরণে সে উপরের দিকে উঠতেছে। আচ্ছা, এখানে আমার এম বের করতে হবে, আমি এইটার মান পাইছি 1180, এটার মান কত পাইছি 1180, সমান এম এর মান আমি জানি না, ভর জানি না, জি এর মান কত 9.8, আর কত উপরে, কত ত্বরণে উপরে উঠছে 2 মিটার পার সেকেন্ড, আরো 2 যোগ দিলাম, তাহলে 11.8 হইলো। তাহলে এম এর মান কত দেখো, কত সুন্দর করে সাজানো, আর এটার মান হচ্ছে 11.8। তুমি আমাকে বলো এটার মান কত। 11.8 কে 10 দিয়ে গুণ করলে হয় 118, আরো 10 দিয়ে গুণ করলে হয় 1180, তার মানে 10 গুণ 10 100, তাহলে এম এর মান তুমি পেয়ে গেলে 100 কেজি। দেখছো কত সুন্দর করে সাজানো একটা ম্যাথ। এরকম ম্যাথই তো আসে, তোমার দেখে তো ঘাবড়ানোর কিছু নাই, তাই না? এরকম ম্যাথ বেশি আসে। আর ওই যে কিছু বিজ্ঞান টাইপের ম্যাথ দেখলাম, এলিমিনেশন টাইপের ম্যাথ দেখলাম, মানে আসে কম, একটা দুইটা দিতে পারে। বাট তুমি মিডিলও যেতে পড়তেছো, তোমার অ্যাকচুয়ালি সবগুলো পারবার ক্যাপাবিলিটি রাখা উচিত, সেই কারণে তোমাকে শেখাচ্ছি। শিখবা না কেন? অবশ্যই শিখবা, তাই না? আচ্ছা দেখো, এরপর আসছে কি, এরপর মজার একটা ম্যাথ, যে 100 কেজি ওজন, এটার আমার মজা দেখো কি, যে 100 কেজি ভরে 1000 কেজি ভরের একটি উড়োজাহাজ সেই স্থির বেগে, এই তার স্থির বেগ মানে কি, স্থির বেগ মানে হচ্ছে সমবেগ। এখন তুমি আমাকে বলো, যে সমবেগে আছে তার ত্বরণ কত? যারা রেকর্ডিং দেখতেছো আমার ক্লাসের, তোমরাই আমাকে বলো। এখন মনে মনে বলে ফেলছো না যে ভাই সমবেগ, বেগের পরিবর্তন নাই, বেগের পরিবর্তনের হারই তো ত্বরণ, তো বেগের পরিবর্তন নাই, ত্বরণ কত? ত্বরণ শূন্য। তোমাকে একটু আগে আমি শেখাইছি, ওহে আমার বাচ্চারা, যদি কোনো বস্তুতে ত্বরণ শূন্য হয়, ওতে কোনো বল প্রয়োগ হয় নাই, কোনো বল প্রয়োগ হয় নাই। তাহলে সেই হিসেবে সে যেহেতু স্থির বেগে সোজা পথে উড্ডয়ন করছে, বলতেছে বাতাসের ঘর্ষণ বল 1800 নিউটন, তাহলে উড়োজাহাজের উপর প্রযুক্ত নিট বল কত? তুমি আমাকে বলো নিট বল কত হইতে পারে বলো তো? তাহলে তুমি চিন্তা করে দেখো, এই মনে করো একটা উড়োজাহাজ, হ্যাঁ, এই একটা উড়োজাহাজ, সে সমবেগে যাচ্ছে, সে কোন বেগে যাচ্ছে? সমবেগে যাচ্ছে। এখন গতির বিপরীতে কি তৈরি হয়? ঘর্ষণ। এটা আজকেও ক্লাসের মধ্যে হাফ ক্লাসে আমি বলে ফেলছি যে গতির বিপরীতে কি তৈরি হয় সবসময়? গতি যেহেতু এইদিকে ঘর্ষণ তৈরি হবে, এদিকে কি তৈরি হবে বলো? ফ্রিকশন বা ঘর্ষণ। এই ঘর্ষণ বলের মান কত পাইছি একটু আগে? ঘর্ষণ বলের মান পাইছি 1800 নিউটন। এখন আমি তো জানি এইটাকে সমবেগে রাখার শর্তই হচ্ছে এর উপর কোনো বল প্রয়োগ করতে দেওয়া যাবে না। তাহলে তুমি আমাকে বলো, এই ঘর্ষণকে প্রতিহত করার জন্য সামনের দিকে কত বল দেওয়া লাগবে? সামনের দিকে কত বল দেব? 1800। এই 1800 এইদিকে, এই 1800 এইদিকে। ঘর্ষণ বল যা ঘর্ষণ করছিল সেটাকে সামনের দিকে বল দিয়ে আমি নিট বল কত? নিট F0 করে ফেলছি। আর আমি জানি নিট F0 মানেই A0, আর A0 মানেই সমবেগ। দেখছো মজার একটা, মানে কনসেপ্ট কতটা ইজি, কনসেপ্ট কতটা কাজে লাগে, এটা হচ্ছে সেই ম্যাথটা একটা পারফেক্ট প্রমাণ। তো বলতে পারবো না ভাই এই ম্যাথ তো আমি পারি না, হ্যান্ড ক্যালকুলেশন আমি পারি না। বুঝছো ব্যাপারটা কিরকম? যারা বোঝো নাই আমাকে নক করো যে ভাই আপনার ওই ম্যাথটা আমি বুঝি নাই, বাট আমি জানি তোমরা অনেকেই বুঝছো। যারা বোঝো নাই আমি আবার বলি, উড়োজাহাজের উপর প্রযুক্ত নিট বল, তোমাকে আগেই বলছি যে যদি কোনো একটা বস্তু সমবেগে যায় তাহলে তার ত্বরণ শূন্য, এবং আমি জানি যে F সমান m এ। তুমি আমাকে বলো a যদি 0 হয়ে যায়, 0 সাথে যা গুণ হবে পুরো 0 হয়ে যাবে না? ফলে F 0 হবে না, আমার নিট বলটাকেও শূন্য করতে হবে। তো ঘর্ষণ যেহেতু গতি যেই দিকে হচ্ছে, প্লেন যাচ্ছে সামনে, ঘর্ষণ হবে তার বিপরীত দিকে, 1800 নিউটন ঘর্ষণ হচ্ছে। তো ওই ঘর্ষণকে প্রতিহত করার জন্য যে বাপ তুই আমার প্লেনের বেগ কমাই দিস না, মন্দন করে দিস না, প্লেনের বেগ যা আছে তাই রাখতে চাই, তাহলে কি করতে হবে? আমার সামনে বল দেওয়া লাগবে, এবং এমন বল যে দিন শেষে আমার নিট বলের পরিমাণটা যেন 0 হয়।
নিট বলের পরিমাণটা যেন আমার 0 হয়। ঠিক আছে, সেখানে আমি সামনেও 1800 নিউটন বল দিলাম। তাহলে সেই কারণে বলছে আমার প্রশ্ন কিন্তু 1800 না, আমার প্রশ্নের উত্তর কিন্তু 1800 নিউটন না, আমার প্রশ্নের উত্তর হচ্ছে নিট বল কত, 0। নিট বল কত নিউটন বলো, 0 নিউটন। ওকে, তাহলে এই ম্যাথটা তোমরা পারলা। ম্যাথ না অ্যাকচুয়ালি এটা একটা কনসেপ্ট ছিল, বাট এটা খুব মজার একটা কনসেপ্ট ছিল। চলো সামনের দিকে যাই। এবার বলতেছে একটি লিফট, আবার দেখো দেখি এই ম্যাথটাকে আনসার করতে পারে, যে আনসার করতে পারবে কালকে আমাকে বলবা, অবশ্যই কমেন্টে হোক, ইনবক্সে হোক, গ্রুপে হোক, আমাকে অবশ্যই কালকে জানাবা যে ভাই এই ম্যাথটা আমার মজা লাগছে। বলছে কি একটি লিফট 15 মিটার পার সেকেন্ড, এককটা দেখো, একটি লিফট 15 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠছে এবং 60 কেজি ভরের একজন মানুষ, কয় কেজি, 60 কেজি ভরের একজন মানুষ ওই লিফটে অবস্থান করতেছে এবং এটা কিন্তু ঊর্ধ্বমুখী। প্রশ্ন হচ্ছে তার ওজন কত? অলরেডি যারা বুদ্ধিমান তারা ধরে ফেলছে, যারা বুদ্ধিমান তারা ধরে ফেলছে। ওরা বলবে ভাই ও তো একটা নির্দিষ্ট বেগে উঠতেছে, ও কি করতেছে, একটা নির্দিষ্ট বেগে উঠতেছে, তার মানে ও কিন্তু সমবেগে উঠছে, সমবেগে উঠছে, সমবেগে উঠছে মানে ওর ত্বরণ নাই, সমবেগে উঠছে মানে কি নাই, ওর ত্বরণ নাই, কোনো ত্বরণে ও উঠতেছে না, তার মানে ওর উপর একমাত্র শুধু অভিকর্ষ ত্বরণ জি কাজ করতেছে, তাহলে ওর নিট ত্বরণ জি, তার মানে ওর ওজন যা ছিল ওর ওজন তাই থাকবে। তাহলে কি বলছে, তার ওজন কত? তাহলে ওজন কিভাবে বের করবা, তুমি জানো ডাব্লিউ সমান হচ্ছে mg, এই ক্ষেত্রে তো আমার এক্সট্রা কিছু যুক্ত হচ্ছে না, m এর মান কত 60, ভর পাইছি এটা হচ্ছে 9.8, তাহলে কত হইলো 9.8, সরি 60 কে যদি আমি গুণ দিই তাহলে হচ্ছে 98, 98 কে যদি 6 দিয়ে গুণ দাও কত হয়, তোমাকে আগেই শেখাইছি এই হিসাবগুলো কিরকম করে করতে হয়, তুমি জানো 6 দিয়ে 100 কে গুণ করলে হয় 600, আর প্রত্যেকটা থেকে 2 কম, তাহলে 6 দুগুণে 12, তাহলে 12 কমবে হচ্ছে 600 থেকে, কত হয় 588, 588 নিউটন। কত নিউটন হলো বলো, 588 নিউটন। ক্লিয়ার? ওকে, সো ক্লেভার একটা ম্যাথ এটা, তোমাকে জাস্ট খেয়াল করতে হবে, যদি এটা খেয়াল না করো, এটাকে যদি তুমি মানে অ্যাক্সিলারেশন ধরে ফেলো, কনসেপ্ট না বুঝে, তোমার খবর আছে। ওকে চলো তপন স্যারের একটা ম্যাথ দেখবো। বলতেছে 3 কেজি ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি 3 মিটার পার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে চলতে থাকে, বস্তুটির উপর প্রযুক্ত ঘর্ষণ বল কাজ করে কতটুকু? সেই ঘর্ষণ বল নিঃসন্দেহে ওর যে বলটা ছিল, যে দিকে গতির দিকে যে বল ছিল তাকে প্রতিহত করে ফেলছে, ফলে একটা নিট বল কাজ করছে। তো নিট বলটা কত, ধরো আমি বল প্রয়োগ করছিলাম এফ, অন্য কালিতে দেখাই, ধরো আমি বল প্রয়োগ করছিলাম এফ, ঠিক আছে, এবং সেই জায়গাতে ঘর্ষণ বল গতির বিপরীতে খরচ করে ফেলছে স্মল এফ, তাহলে আমার এই ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ এটা এখন আমার নিট বল, এই নিট বলটাই নিশ্চয়ই আমার কাজ করছে, এবং আমি জানি বলের একক, বলের সমীকরণটা কি এম এ, বলের সমীকরণ কি এম এ, তাই না? ঠিক আছে, তাহলে আমার এখানে কি চাইছে, ওই যে ঘর্ষণ বল স্মল এফ যেটা অ্যাকচুয়ালি আমার প্রযুক্ত বল থেকে বিয়োগ হয়ে গেছে সেটার মান চাইছে। তাহলে এখানে দেখো বলছে কি 10 নিউটন বল প্রয়োগ করলে, তাহলে তুমি জানো তুমি অ্যাকচুয়ালি এই ক্যাপিটাল এফ যেটা তুমি সেটা 10 নিউটন প্রয়োগ করছো, ওকে, মাইনাস এফ ঘর্ষণ বল তুমি জানো না, কত ভর কত 3 কেজি, এবং যখন বল প্রয়োগ করছো তখন কতটুকু তুমি ত্বরণ পাইছো, 3 ত্বরণ পাইছো। তাহলে হিসাব করো 10 মাইনাস এফ সমান হচ্ছে 9, তাহলে এফ এর মান কত হইলো 10 মাইনাস 9 বাই 1 নিউটন। বুঝছো? তাহলে আমি কি বললাম যে ভাই আমার যদি গতির দিকে ত্বরণ এবং ঘর্ষণ এই দুইটার বিয়োগ দিই, গতির দিকে বল এবং ঘর্ষণ বল বিয়োগ দিই, বিয়োগফল তো একটা বল থাকবে, এবং বলের সমীকরণ কি, বল সমান হচ্ছে ভর গুণ ত্বরণ, তাহলে সেটাই লিখছি ভর গুণ ত্বরণ, এবং আমার ফাইনাল, আমার ভর তো ভরই আছে, ফাইনাল ত্বরণ আমি পাইছি 3 মিটার পার সেকেন্ড, ব্যাস তাহলে আমি বসাই দিয়েছি। এখন আমি বল কিন্তু সেই যে আমি গতির দিকে বল প্রয়োগ করছিলাম, ঘর্ষণ তো আমি জানি না, সেটা কিন্তু 10 নিউটন, 10 নিউটন বসাই দিয়েছি, আমার এফ বেড়ে গেছে। এটা মেডিকেলে আসবার মতো একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, খুব ইম্পর্টেন্ট, ঘর্ষণ বল কত এটা আসবার মতো ম্যাথ। হ্যান্ড ক্যালকুলেশন খুব ছোট, কেন দেবে না, দিতেই পারে তাই না, এবং দিলে তো তোমরা অবশ্যই পারবা, কেন পারবা না? ক্লিয়ার? ওকে ব্যাস, এটাও গেল। চলো সামনের দিকে যাই। এবার বলতেছে কি সমতরণে চলমান একটি গাড়ির বেগ পূর্বের আদিবেগের, এটা খুব ক্লেভার একটা ম্যাথ। এই ম্যাথটা আমি পড়বো, পড়ার পর আমি 1 মিনিট চুপ করে থাকবো, তোমাদের দিকে তাকায় কিছু কথা বলবো, যে এই ম্যাথটা কারেক্ট করতে পারবা তাকে আমি একটা পুরস্কার দেব। ওকে, যে পারবা আসলেই অনেস্ট থাকবা এটাই, যে সমতরণে চলমান একটি গাড়ির বেগ, তার মানে এর কিন্তু সমতরণ মানে কি, এ কিন্তু ফিক্সড, এ এর মানটা ফিক্সড, ওকে,
একটি গাড়ির বেগ পূর্বের আদিবেগের 3 গুণ, তার মানে এর বেগ যদি ভি হয় এবং আদিবেগ যদি ইউ হয়, তাইলে ভি মানে হচ্ছে 3u। ওকে, তাইলে আদিবেগের 3 গুণ যদি করা হয়, তাহলে গাড়িটি থামাতে পূর্বের কত গুণ দূরত্বের প্রয়োজন পড়বে? আচ্ছা, বললাম 30 সেকেন্ড বা 1 মিনিট থামবো। শোনো, এই ক্লাসটা কিন্তু অ্যাকচুয়ালি মেডিলজি পেজ এবং ইউটিউব চ্যানেলে গেছে, অনেকে ক্লাসটা করছো। তোমাদের মধ্যে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, আমি প্রত্যেক বছর এরকম কিছু স্টুডেন্টকে পাই যাদের ফ্যামিলির আর্থিক অবস্থা এত শোচনীয়, তাদেরকে আমরা ভর্তি করে নিই, বুঝছো? মানে খুব অল্প টাকার বিনিময়ে। টাকাটা কেন নেওয়া হয় জানো? 10 টাকাতেও ভর্তি হয়েছে। কেন নেওয়া হয় জানো? যাতে তোমার একটা অব্লিগেশন থাকে যে আমি 10 টাকা দিয়ে ভর্তি হয়েছে, আমার এই জায়গায় পড়তে হবে। এরকম অবস্থা হয়েছে আমাদের। অনেকে আসো যারা অলরেডি অন্য প্ল্যাটফর্মে গেছো, তো যাই করো না কেন, পড়াটা কিন্তু তোমার নিজের কাছে। আমি তোমাকে অনেক পড়াচ্ছি, আমি অনেক ডেডিকেশন দিচ্ছি। এই যে এখন রাত 3:30 বাজে, আমার 6টার সময় বের হইতে হবে, সারাদিন কাজ, তারপরেও আমি এখন এত রাত্রে তোমার ক্লাস নিচ্ছি। আমি অনেক পরিশ্রম করলাম, আমি তোমাদের দেখাইলাম, কারণ আমি তো দেখাবই। আমি তোমাদের জন্য পরিশ্রম করছি, আমি দেখাবো না? অবশ্যই আমি তোমাদের জন্য পরিশ্রম করছি, এটা তো আমি দেখাবোই অবশ্যই। তাহলে আমি আমার বাচ্চাদের জন্য পরিশ্রম করলাম, কিন্তু আমার বাচ্চারা নিজেরা পরিশ্রম করলো না, তাহলে কিন্তু সাকসেসফুল তুমি হবা না। এই কথাটা মাথায় রাখবা। এই সময়টা খুবই ক্রুশিয়াল টাইম, খুবই। তুমি এই টাইমটা কাজে লাগাও, বুঝছো? তোমরা আমার ছোট ভাই অথবা ছোট বোনের মতো। মন থেকে কয়েকটা কথা বলি যে ভাই, এই টাইমে তুমি অনেক বন্ধুকে দেখবা ঝরে গেছে, অনেক বন্ধুকে দেখবা সময় নষ্ট করতেছে। তোমার মন চাইবে যে ও তো করতেছে, আমি একটু করি। ও তো ফেসবুক চালাচ্ছে, ফেসবুকে সারাদিন পোস্ট দিচ্ছে, ও তো প্রেম করতেছে, আমি একটু করি। কইরো না। এরপরে জীবনে আল্লাহ তাআলা হয়তো অনেক রহমত তোমারে দেবে, কিন্তু সেই রহমত পাবার মতো পজিশনে যাও। এই টাইমটা ওই রহমতের জন্য অপেক্ষা করার জন্য, ওই রহমতের জন্য হইলেও একটু পরিশ্রম কর। আমি বলতেছি না মেডিকেলে এলেই জীবনের সমস্ত সুখ শান্তি। মেডিকেল জাস্ট একটা পাথ, তুমি এটা চুজ করতেছো কারণ তোমার সেটা ভালো লাগে। হয়তো তোমার বাবা মা চাই পরিবারে একটা ডাক্তার থাকুক, কিন্তু তুমি যে পথেই যাও না কেন, এই টাইমটা পরিশ্রমের টাইম। এই টাইমটা জীবনে কোনোদিন খুঁজে পাবা না। জীবনে অনেক কিছু করা যায়, বাট এই টাইমটা ফেরত পাওয়া যায় না। একটু পড়াশোনা করো, ঠিক আছে? সো পেছনে যে ম্যাথটা দেখছিলাম, সে ম্যাথটা এবার যাই। সেটা হচ্ছে, এটা আসলে ম্যাথ না, এটা তোমার সূত্রের খেলা। কিরকম? বলতেছে সমতরণে চলমান একটি গাড়ির বেগ পূর্বের যে আদিবেগ ছিল, সেই আদিবেগের কয় গুণ হয়ে গেল বলো? আদিবেগের 3 গুণ হয়ে গেল, ঠিক আছে? ওকে, খুব ভালো কথা। কই গেল? হুম, তাহলে এখন তুমি ধরো জিনিসটাকে তুমি চিন্তা করে দেখো। তুমি সূত্র জানো হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, জানো কিনা? জানো। ইউ জিরো আগেই। এবার তুমি খেয়াল করতেছো, আচ্ছা টু যেটা, টু তো একটা কনস্ট্যান্ট, টু তো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, সো ওইটা আসলে কি যায় আসে। বাকি থাকলো এ এবং এস। তখন তুমি খেয়াল করতেছো শুরুই হয়েছে সমতরণ দিয়ে, অর্থাৎ এটাও ফিক্সড। যেই জিনিস ফিক্সড থাকে সেটাও ধ্রুবকের মতো আচরণ করে। তাহলে তুমি ভি স্কয়ার এবং এস এর মধ্যে সম্পর্ক কি স্থাপন করতে পারলা? তুমি তখন চিল্লায় বলবা, ভাই পাইয়াছি, ভি স্কয়ার সমানুপাতিক এস। কি বলবা? কি বলবো বলো? তুমি পারবো হচ্ছে ভি স্কয়ার সমানুপাতিক এস। তখন আমি তোমাকে জিজ্ঞাসা করবো, এতে আমার কি লাভ হইলো? তখন তুমি আমাকে বলবা, ভাই আপনি একটু আগে লিখছেন যে এর যে বেগ সেটা আদিবেগের 3 গুণ হয়েছে। আদিবেগের কয় গুণ হয়েছে? 3 গুণ হয়েছে। তখন আমি বলবো, আচ্ছা তাইলে আমি এখানে যদি ভির বদলে 3u বসাই দিই, হোল স্কয়ার, ভির যেমন হোল স্কয়ার ছিল, 3 এর হোল স্কয়ার সমানুপাতিক এস, তাহলে আমি কি পাইলাম? আমি পাইলাম হচ্ছে এস সমানুপাতিক 9u হোল স্কয়ার, মানে 9u স্কয়ার। তার মানে আমার বেগ যেটা, প্রশ্ন যেটা চাইছে যে গাড়িতে থামাতে পূর্বের কত গুণ দূরত্বের প্রয়োজন পড়বে। সো পূর্বের যে দূরত্ব, হ্যাঁ, বা পূর্বের যে বেগ, তার তুলনায় কয় গুণ বেগ প্রয়োজন পড়বে বলো? 9 গুণ বেগ প্রয়োজন পড়বে। কয় গুণ বলো? 9 গুণ বেগ প্রয়োজন পড়বে, ঠিক আছে? আদিবেগ যদি 3 গুণ করা হয়, তাহলে গাড়িটির থামতে আমার হ্যাঁ, তাহলে গাড়িটির বেগ যদি পূর্বের যে আদিবেগ ছিল তার 3 গুণ করা হয়, তাহলে আমার দূরত্ব কত গুণ হবে? 9 গুণ হবে। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, ব্যাস। তাইলে আমার এটাও গেল। এরপর নিচের দিকে আসো। বলতেছে 10 কেজি ভরের একটি বস্তুর উপর 2f মানের বল। এটা খুব ওই অ্যালজেব্রার মতো।
10 কেজি ভরের একটি বস্তুর উপর 2f মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হয় হচ্ছে 60 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এই জায়গা থেকে আমি এফ এর মান বের করে নিতে পারবো অবভিয়াসলি। তো আমি কিভাবে এফ এর মান বের করবো দেখো, আমি লিখতেছি হচ্ছে 2f, সূত্র কি বলে, বল সমান হচ্ছে ভর গুণ ত্বরণ, ত্বরণ কত 60, তাহলে এখানে 2f সমান কত পাইলাম আমি 600 পাইছি, এফ এর মান কত হবে তাহলে 300, এফ এর মান অলরেডি আমি পেয়ে গেছি। এবার কি বলতেছে যে এম ভরের একটি বস্তুর উপর যদি 5f মানের বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটার ত্বরণ 50 মিটার পার সেকেন্ড হয়। তাহলে ওই এম ভরটা কত, তাহলে আমি এফ যেহেতু পেয়ে গেছি আমি কি পাচ্ছি 5f, তাই না, এই সেক্টরটা কি 5f মানের বল প্রয়োগ করলে এম ভরের বস্তুতে ত্বরণ হয় কত 50 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সো এই জায়গাতে আমি যদি হচ্ছে শুধু এফ রাখি তাহলে হয় এই 5 ওইদিকে চলে যায়, গিয়ে কত হয় এম ইন্টু 50কে 5 দিয়ে ভাগ করলে হয় 10, তাই না, গুণ অবস্থায় যে কোনো একটাকে ভাগ করা যায়। এফ এর মান কত পাইছো 300 সমান হচ্ছে এম ইন্টু 10, এম এর মান তাহলে কত হচ্ছে 300কে 10 দিয়ে ভাগ করলে 30, এত কেজি। তাহলে উত্তর তুমি কত পেয়ে গেলে বলো 30 কেজি পেয়ে গেলে, এটাও তোমার উত্তর হয়ে গেল। এই খালি কি দেখা যায় রে? হ্যাঁ হ্যাঁ, খুব স্পষ্ট দেখা যায়, রক্ত আসছে আসলে আমি টের পাচ্ছি। আমার এই সমস্যাটা আছে, আমার রাত জাগলে নাকের ভেতর থেকে নোজ ব্লিডিং হয়। ওকে, এরপর কি আসছে, এরপর আসছে হচ্ছে তপন স্যারের ম্যাথ। তপন স্যারের আরেকটা ম্যাথ, পিচ্ছিল বরফের উপর যদি 1 কেজি ওজনের পাথর এত বেগে চলার পর এত সেকেন্ড পর ঘর্ষণের ফলে থেমে যায় তাহলে ঘর্ষণ বল কত ছিল। তাহলে কি বলছে, পিচ্ছিল বরফের উপর এম কত পাইছি 1 কেজি, খুব ভালো কথা। এত বেগে চলার পর, কত বেগ, এত বেগে চলার পর 10 সেকেন্ড পর ঘর্ষণের পর থেমে যায়, তাহলে দেখো তার ইউ ছিল 2, থেমে গেল মানে তার ভি মানে 0, তার ভি কত 0, অর্থাৎ এখানে মন্দন হয়েছে নিঃসন্দেহে, এবং ওই মন্দনের কারণ হচ্ছে ঘর্ষণ বল গতির বিপরীতে বাধা দিছে এবং মন্দন হয়েছে। সময় কতটুকু ছিল 10 সেকেন্ড, তাহলে ঘর্ষণ বল কত। এই কোনো ম্যাথ হইলো বলো? তুমি তো এই ম্যাথগুলো তুড়ি মেরে করবা যে ভাই এই কোনো ম্যাথ, এফ সমান হচ্ছে এম এ, এই এফ হচ্ছে ঘর্ষণ বল, সো স্মল এফ দিয়ে লিখলাম, এম এর মান কত এখানে 1, তাই না, আর এর মান কত, এর মান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে 1 মানে তো একই, গুণ দিলাম কেন তাও আল্লাহ জানে। এই জায়গাতে আমার ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 2, আর এটা হচ্ছে 10 সেকেন্ড। আর তুমি যদি হিসাব করো এটা কিন্তু আসছে -2/10, কারণ ঘর্ষণ বল আমি যখন বলছি ঘর্ষণ বল তখন নেগেটিভ হয় না, বাট সাধারণ বল বললে অ্যাকচুয়ালি নেগেটিভ হইতো, যেটাতে ঘর্ষণ বলকে বোঝাইতো। সো আমি যদি এমনিতেও এটাকে পরমাণু হিসেবে নেই, পরমাণু হিসেবে নেওয়ার নিয়ম নাই, বাট তারপরে যদি নেই তাহলে হচ্ছে আমার 0.2 এত নিউটন, ঠিক আছে, এটা হচ্ছে ঘর্ষণ বল। আর যদি তুমি বলো বল তাহলে হচ্ছে -0.2 নিউটন, ঠিক আছে, এই যেমন উত্তর হয়ে গেল। এরপর সামনের দিকে চলো, আর কি আছে দেখি বাবা। এবার বলতেছে 15 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল ক্রিয়া করলে তার বেগ 10 সেকেন্ডে এত থেকে বৃদ্ধি পেয়ে এত হয়। এখানে একটা সামান্য ভুল আছে, সেটা হচ্ছে এটা প্লাস হবে, ঠিক আছে, এটা প্লাস হবে। ওকে, তাহলে আমার কি হচ্ছে এত থেকে বৃদ্ধি পেয়ে এত হয়, তাহলে এটা হচ্ছে আমার কি বলতো, এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে আমার টি। তা আমার বের করার কোনো ব্যাপার, আমি এখানে বের করি আমার ত্বরণ কত, ত্বরণ বের করতে পারলেই তো আমি বল বের করতে পারবো। এর সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান কত বলো তো, এখানে দেওয়া আছে হচ্ছে, দেখো আমি হিসাব করি, 8i প্লাস 3j মাইনাস 5k, তাই না, মাইনাস এখানে কত আসছে 4i, আমাকে বসাচ্ছি 4i মাইনাস 5j, তুমি অবশ্যই বসাবা না, তুমি দেখে দেখে করবা, প্লাস 3k বাই সময় কতটুকু 10 সেকেন্ডে। এবার তুমি হিসাব করো, i থেকে i বিয়োগ দাও, i থেকে i বিয়োগ দাও, 8i থেকে 8i মাইনাস 4i, 8i মাইনাস 4i, তো আমি লিখলাম 8 মাইনাস 4i, ওকে, প্লাস যে হিসাব করো এবার 3 মাইনাস মাইনাস প্লাস, তাহলে 3 প্লাস 5, ওকে। আচ্ছা, এরপর এখানে কি আসছে মাইনাস, মাইনাস আমি প্রথমে কে নিলাম, প্লাস কে নিলাম, কে নিয়ে আমি আসছি এখানে -5 পাচ্ছি, মাইনাস প্লাস মাইনাস, তাহলে -3, তাই না, বাই কি হইল 10 হইল। এখন কত হচ্ছে, এটা হচ্ছে 4i প্লাস 8j মাইনাস 8k বাই 10। এখন তুমি এইটার মান বের করবা, ভেক্টরের মান কিভাবে বের করে হিসাব করো,
রুট ওভার 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস মাইনাস 8 হোল স্কোয়ার কত হয় 8 8 64 প্লাস 64 প্লাস 16 কত হচ্ছে বলো তো 60 60 120 আর 4 4 128 128 এর সাথে 6 যোগ দিলে কত হয় 134 144 তাহলে রুট ওভার 144 রুট ওভার 144 তুমি আমাকে বলো রুট ওভার 144 মানে কত 12 তাহলে তুমি এখানে কত পাচ্ছ 12/10 মানে 6/5 তাই না সেটা কি পাচ্ছ 6/5 ওকে এইবার এ কিন্তু পেয়ে গেলা তুমি তোমার এবার কি বের করতে হবে এফ বের করতে হবে তাহলে এফ সমান হচ্ছে এম এর মান কত 15 কেজি 15 ইন্টু এর মান কত 6/5 ওকে 3 5 15 3 6 18 তাহলে 18 নিউটন এই হচ্ছে উত্তর 18 নিউটন হচ্ছে উত্তর দেখছো ম্যাথ করা খুবই ইজি যদি তুমি জিনিসটাকে একটু মনোযোগ দিতে পারো এবার কি বলতেছে তপন স্যার একটা ম্যাথ যে 0.50 কেজি ভরের একটি কণা এক্স অক্ষ বরাবর দেখো এক্সটি হ্যাঁ এক্স অক্ষ বরাবর -13 প্লাস 2t প্লাস 4t স্কোয়ার মাইনাস 3t কিউব এত সমীকরণ অনুযায়ী চলছে যেখানে এক্স এর একক মিটার এবং টি এর একক সেকেন্ড টি 2 সেকেন্ডে কণার উপর লব্ধি বল কত তাহলে তুমি এখানে সমীকরণটাকে লেখো ডেরিভেটিভের সূত্র তো অবশ্যই জানো এবং তুমি এটাও জানো এক্স এর সূত্র লেখো আগে এক্স হচ্ছে -13 প্লাস 2t প্লাস 4t স্কোয়ার মাইনাস 3t কিউব তুমি এটা জানো না যে যেটাকে আমরা ভি বলছি বা বেগ বলছি সেটা মানে হচ্ছে dx বাই ডিটি অর্থাৎ এক্স এর ডি বাই ডিটি ডেরিভেটিভ জানো তো এটা তাহলে যদি সেটা হয় তাহলে তুমি এক্ষেত্রে যদি এটা ডেরিভেটিভ করো কনস্ট্যান্ট তো 0 হয়ে যাবে ওকে এটা কি হবে টি টু দি পাওয়ার 1 ছিল এটা টি টু দি পাওয়ার 0 হবে আর 1 এখানে গুণ হবে তাহলে শুধু 2 পাইলাম ওকে এখানে কত ছিল 2 এই 4 এর সাথে গুণ হবে 4 দুগুণে 8 আর টি স্কোয়ার ছিল টি স্কোয়ার থেকে 1 বিয়োগ গেলে মানে শুধু টি থাকলো তাহলে এখানে আমি লিখলাম 8t ওকে মাইনাস কি হবে 3 তিরিক্ষে 9 আর টি স্কোয়ারের বদলে 1 কমে যাবে টি কিউবের বদলে 1 কমে গিয়ে হবে হচ্ছে টি স্কোয়ার এই গেল হচ্ছে ভি বাট আমি যখন বল বের করব আমার কি লাগবে বলো তো এ লাগবে কে লাগবে এ লাগবে সো এ বের করতে গেলে এ সমান আবার কি বলতো ডিভি বাই ডিটি অর্থাৎ আমার যে ভেলোসিটি আছে তার ডি বাই ডিটি ডেরিভেটিভ তাহলে এই ডেরিভেটিভ বের করতে গেলে আমি তখন কি করব 0 তো অলরেডি 0ই আছে এই 2 ছিল 2 কনস্ট্যান্টও তখন 0 হয়ে যাবে তাহলে এই দুইটা 0 হয়ে গেল এরপর এখানে যদি আসো তাহলে এখানে এই একটা টি এর কারণে দেখা যাচ্ছে টি টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে আর এইটার সাথে 1 গুণ হচ্ছে তাহলে শুধু 8 থাকছে মাইনাস এই জায়গাতে 2 এই 9 এর সাথে গুণ হচ্ছে 9 দুগুণে 18 আর টি স্কয়ার থেকে -1 হচ্ছে কত হচ্ছে তাহলে টি থাকছে শুধু তাহলে শুধু টি বসাই দিলাম তাহলে 8 - 18 টি খুব ভালো কথা এখন আমি তো অলরেডি জানি আমার টি এর মান কত বলো তো টি এর মান দেওয়া হয়েছে 2 সেকেন্ড তাহলে আমি এখানে বসাই দিই এ সমান হচ্ছে কত পাইছি আমি 8 - 18 * 2 কত হইলো বলো তো 8 - 18 দুগুণে 36 তাহলে কত হইলো -28 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 দেখতে পাচ্ছ ত্বরণ এখানে মন্দন হয়েছে যেহেতু মাইনাসে দেওয়া আছে তাহলে লব্ধি বল হিসাব করতে বলছে তাহলে লব্ধি বল হিসাব করো লব্ধি বল কত হবে বলো তো অন্য কালিতে লিখি অনেকক্ষণ একই কালিতে লেখা হয়েছে এফ সমান হচ্ছে আমার কত এই কালি দেখা যাবে না এফ সমান হচ্ছে এম এর মান কত 0.5 তার সাথে -28 এত যদি গুণ দেওয়া হয় কত হয় 0.5 মানে হাফ তাহলে হাফ হয়ে যাবে -14 নিউটন হবে ব্যাস উত্তর হয়ে গেছে দেখছো উত্তর কিন্তু হয়ে গেছে উত্তর ডান তাহলে এইবার আসছে হচ্ছে 21 নম্বরে কি বলছে তপন স্যারের একটা ম্যাথ বলছে তপন স্যারের ম্যাথটা কি তপন স্যারের ম্যাথটা হচ্ছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান কত বেগ 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান যদি 1000 কেজি ভরের একটি ট্রাক 1500 কেজি ভরের একটি স্থির ট্রাককে ধাক্কা দিয়ে একসাথে যুক্ত হয়ে চলে তাইলে কোন বেগে চলতে থাকবে তাহলে তুমি জানো ভরবেগের সংরক্ষণ সূত্র জানো তুমি জানো সংঘর্ষের আগে m1 v1 প্লাস m2 v2 সমান তুমি জানো একসাথে যখন চলছে তাহলে তাদের একটা কমন বেগকে তুমি ভি ধরে নাও
এবং যেহেতু একসাথে চলছে তুমি এটাকে m1 প্লাস m2 ধরে নাও, ঠিক আছে? এবং এটা m1 u1 না, এটা আসলে m1 u1 m2 u2, বুঝছো? m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। তো ওই ক্ষেত্রে v1 v2 একই, কারণ দেখো এই যে একসাথে যুক্ত হয়ে চলছে, তার মানে তাদের বেগ এক, সে কারণে আমি এইভাবে লিখলাম। এটাকে আমি m1 v প্লাস m2 v ও লিখতে পারতাম, কমন নিয়ে লিখছি। ওকে, তখন আমার খেয়াল হচ্ছে আচ্ছা প্রথম ট্রাক যেটা ওজন হচ্ছে 1000 কেজি এবং যেটা 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, কিন্তু দ্বিতীয় ট্রাকটা তো স্থির অবস্থায় ছিল, অর্থাৎ দ্বিতীয় ট্রাকটার ওজন মানলাম আমি 1500 কেজি, বাট সে তো স্থির অবস্থায় ছিল, তার মানে সে তো জিরো হয়ে গেল। আর এইদিকে আমি কি পাইলাম? আমি পাইলাম হচ্ছে একটার ওজন 1000, একটার ওজন 1500। আমার এখানে ভি বের করতে হবে। তাহলে দেখো এটা কিন্তু অলরেডি আমার কি হয়ে গেছে বলো, পুরোটা জিরো হয়ে গেছে। তাহলে আমি ভি কিভাবে বের করব? ভি সমান হবে হচ্ছে এই যে 1000 গুণ 20 বাই এই 1000 গুণ 1500 কত হয়? 2500। ব্যাস, তাহলে এবার তুমি হিসাব করো, হিসাব করো তো একদম ইজি। 10 দিয়ে কাটলা, 10 দিয়ে কাটলা, হ্যাঁ, এরপর কি হইলো? 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দুগুণে 10, এবার 5 দিয়ে কাটো, 4 5 20, তাহলে 4 দুগুণে 8, তাহলে তুমি পাইলা 8 মিটার পার সেকেন্ড বেগে দুইটা ট্রাক গলা জড়াজড়ি করে দুই ভাই একদিকে যাবে, তাই না? এই ম্যাথে আমার কোনো ক্যালকুলেটর প্রয়োজন পড়লো? তোমার পড়বে? এই ম্যাথ মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে? তাহলে তুমি কেন পারবা না? অবশ্যই পারবা। এই ম্যাথ ভার্সিটিতে বলে আসলে তুমি পারবা, তাই না? ওকে, ঠিক আছে, গেল। এরপর আসছে হচ্ছে 22 নম্বরে কি বলতেছে যে যদি 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম, একটা বুলেটের ওজন আর কত হবে? 20 গ্রাম ভরের একটি গুলি 1000 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়, তাহলে বন্দুকের পশ্চাৎবেগ কত? তুমি জানো যে এই ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ নিয়ম অনুসারে ধরো এটা যদি হয় গুলির ভর, এটা যদি হয় হচ্ছে আমার গুলির বেগ, সমান হবে হচ্ছে আমার মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ দিক বিপরীত, মাইনাস ক্যাপিটাল এম ভি, তাই না? আচ্ছা, তাহলে সেই হিসেবে আমার কি বের করতে বলছে? পশ্চাৎবেগ। বন্দুকের পশ্চাৎবেগ হচ্ছে ক্যাপিটাল ভি, তাহলে ক্যাপিটাল ভি সমান কি? এম ভি বাই ক্যাপিটাল এম, মাইনাস, কেন মাইনাস? যদি আমি বলি পশ্চাৎবেগ তাহলে মাইনাস হবে না, বাট যদি আমি বলি শুধু বেগ তখন মাইনাস দিয়ে উচ্চারণ করব, ঠিক আছে? ওকে, তো আমি এই জায়গাতে শুধু বেগ ভি লিখছি, সে পশ্চাৎবেগ উচ্চারণ করি নাই, তাই মাইনাস দিছি। তো এখানে এম এর মান কত দেখো, এই যে 20 গ্রাম লিখছে, আমার কিন্তু এটাকে কেজিতে পরিণত করতে হবে, এখানে কেজি আছে, এখানে গ্রাম থাকলে হবে না। তো আমি এই জায়গাতে যদি 20 গ্রামকে কেজিতে পরিণত করি তাহলে কত হয়? 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 20কে আমি যদি 1000 দিয়ে ভাগ দেই তাহলে কেজি বানাইতে পারলাম। তাহলে এইটাকে যদি এরকম হয় যে 2/100, 2/100 মানে কত? 0.02 কেজি, ব্যাস আমি কেজি পেয়ে গেছি। তাহলে আমি লিখলাম মাইনাস 0.02 ইন্টু ভি কত? মাইনাস কিন্তু ওই সূত্রের মাইনাস, যেহেতু আমরা জানি যে দুইটা এই যে দুইটা ভি তাদের দিকে অপোজিট, একটা বুলেট যেদিকে যাচ্ছে পশ্চাৎবেগ তার বিপরীত দিকে, রিকয়েলটা তার বিপরীত দিকে আসবে। ওকে, এবার ভি কত? 1000, বন্দুকের বেগ ছিল 1000, আর হচ্ছে আমার এর ভর কত? 5 কেজি, 5 কেজি। তাহলে এখন তুমি যদি হিসাব করো, হ্যাঁ, এই 1000 দিয়ে এটাকে গুণ করে দেখো, 100 দিয়ে গুণ করলেই 2 হয়, আরো 10 আছে, গুণ করলে হয় 20, 20কে 5 দিয়ে ভাগ করে দাও, হ্যাঁ, তাহলে কত হইলো? -4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বন্দুকের বেগ। আর যদি বলি পশ্চাৎবেগ কত, তাহলে বলবো 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? হ্যাঁ বাচ্চারা, ঠিক আছে? ওকে, এটাও হয়ে গেল। চলো সামনের দিকে আরো যাই। এবার বলতেছে 16 কেজি ভরের একটি বোমা বিস্ফোরিত হয়ে, একটা বোমা ছিল, সেটা ছিল হচ্ছে 16 কেজি, সেটা বিস্ফোরিত হয়ে দুই ভাগে ভাগ হইল, একটা হচ্ছে 4 কেজি আর একটা হচ্ছে 12 কেজি। এইবার যেইটা তুমি চিন্তা করে দেখো, যেইটা 12 কেজি সেইটার বেগ হইল হচ্ছে 4, তাহলে প্রশ্ন হচ্ছে বাকি যে টুকরা, এই টুকরার গতি শক্তি কত? বলে নাই বাকি টুকরার বেগ কত হবে। কেন বলে নাই জানো? তুমি জানো ভরবেগের সংরক্ষণ সূত্র, তো 16 কেজি যখন ছিল তার বেগ ছিল 0, সমান, তুমি চিন্তা করে দেখো এই জায়গাতে 12 কেজি ইন্টু 4 প্লাস 4 কেজি ইন্টু, নিশ্চয়ই আমার 12 হইতে হবে এবং সেটার মান -12 হইতে হবে, দিক উল্টো হইতে হবে, ফলে এই দুইটার বিয়োগফল 0 হবে, এইটার মান তো অলরেডি 0। সো তুমি জানো এই জায়গায় এর যে বেগ সেটা হবে -12। কেন -12? এর মানে কি এটা নেগেটিভে চলে গেছে? না, এর মানে হচ্ছে এ যেই দিক বরাবর, এই 12 কেজির জিনিস, 12 কেজির যে খণ্ড, সে যেই দিক বরাবর বিক্ষিপ্ত হবে 4 কেজি ঠিক তার বিপরীত দিকে বিক্ষিপ্ত হবে, সে কারণে এখানে মাইনাস।
কিন্তু আমি যখন গতিশক্তির সমীকরণ করব, আমি সমীকরণটা কি জানি বলতো? আমি সমীকরণ জানি ই কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এম এর মান কত বলতো? কোন খণ্ডের কথা বলছে? ওই যে 12 কেজি খণ্ডটা, অন্য টুকরোটার গতিশক্তি কত? অন্য টুকরো কত? 4 কেজি। তাহলে আমি লিখে দিলাম 12 ইন্টু এম এর মান 4 এবং ভি এর মান কত? -12 হোল স্কোয়ার। এখন তাহলে কত হইলো? দেখো এই 2 করলে 2 হইলো, 12 স্কোয়ার মানে হচ্ছে 144, 144 কে 2 গুণ করলে হয় 288 এত জুল। ব্যাস, উত্তর আমি পেয়ে গেলাম। দেখছো, ইজি ম্যাথ। ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে অনেক টাইপের এরকম ম্যাথ আসতে পারে। পারবা না? অবশ্যই পারবা, ইনশাল্লাহ পারবা। আর ক্লাসের সময় রকেটের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি ক্লাসের মধ্যে করাই দেবো, সমস্যা নাই। ওকে, দেখো এইবার আসছে হচ্ছে তপন স্যার। তপন স্যারের ম্যাথটা কি? তপন স্যারের ম্যাথটা হচ্ছে যে একটি চাকার জড়তার ভ্রামক। তাহলে আমি জড়তার ভ্রামক প্রথমে পেয়ে গেলাম আই। ওকে, চাকাটিতে 10⁵ জুল ঘূর্ণন গতিশক্তি উৎপন্ন হয়। ঘূর্ণন গতিশক্তি, তাহলে এটা কিন্তু ই কে অ্যাকচুয়ালি। তাইলে এত উৎপন্ন করতে গেলে কত কৌণিক বেগে ঘুরতে হবে? তাহলে এখন তুমি জানো যে ই কে সমান হচ্ছে, একটু আগে শিখছি, হাফ আই ওমেগা স্কোয়ার, ওই যে হাফ এম ভি স্কোয়ারের মতো। আমাকে বলছে যে কত কৌণিক বেগ ওমেগা বের করতে বলছে। তাহলে তুমি এখানে যদি হিসাব করে দাও ওমেগা সমান কি হবে দেখো তো, ওমেগা স্কোয়ারই আগে বের করো। ওমেগা স্কোয়ার হবে হচ্ছে 2 ই কে আমি আই দিয়ে ভাগ করব, তাই না? তো আগে ওমেগা স্কোয়ারই বের করি। 2 ইন্টু 10⁵ কত হইলো? 5। আর আই কত? শুধু 5। এখন তুমি যদি হিসাব করো কত হয়? 2 ইন্টু 10⁵ মানে কত? 10⁴ মানে হচ্ছে 10,000, 5 মানে 1 লাখ। 1 লাখ, সেটাকে 5 দিয়ে ভাগ করো। 5 দিয়ে যদি তুমি ভাগ করো, তুমি চিন্তা করে দেখো কত হয়। 1 লাখকে 5 দিয়ে ভাগ করলে হয় 20,000। তারপরও দেখো 5 দুগুণে 10, 1 2 3 4, 1 2 3 4, দেখছো 20,000। 20,000 দুগুণে কত? 40,000। ওমেগা স্কয়ার মানে 40,000, তাহলে ওমেগা সমান কত? √40,000। 40,000 মানে কত? 200। 200 গুণ 200 কত হয়? 2 দুগুণে 4, আর তারপর 4টা শূন্য হয়, 0 0 0 0। ব্যাস, উত্তর বোঝা গেছে? ওকে, তাহলে আমার কৌণিক বেগ বোঝা গেল। রক্ত আসছে কিনা? আচ্ছা, তাহলে কৌণিক বেগ আমি বুঝতে পারলাম। এরপর কি আসছে? এরপর আসছে হচ্ছে একটি সরু সুষম দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে এবং তার ভরও দেওয়া আছে। বলতেছে এর মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী একটা সরু সুষম দণ্ড, তার মধ্যবিন্দু দিয়ে তুমি যদি একটা অক্ষ কল্পনা করো, তাহলে ওই অক্ষের জড়তার ভ্রামক কত হয় এটা তুমি জানো। কত বলো তো? আই সমান হয় হচ্ছে mL²/12। এই মানটা বা জড়তার ভ্রামক কম হয় কারণ একটা স্কেলের মাঝ বরাবর ঘোরানো ইজি। একটা স্কেল ধরো, বা তো তোমাকে একটা এরকম একটা জিনিস দিলাম, তোমাকে যদি বলা হয় মাঝ বরাবর ঘোরাও, তুমি ইজিলি ঘোরাইতে পারবে না। তোমাকেই যদি বলা হয় ভাই তুমি এই দিক বরাবর ঘোরাও, দেখো কষ্ট হচ্ছে ঘোরাইতে। কম ভরের বস্তু ঘোরানো যেমন ইজি, বেশি ভরের বস্তু ঘোরানো কঠিন। জড়তার ভ্রামকও তো ওই ভরের মতোই কাজ করে কৌণিক ক্ষেত্রে, এখানেও সেরকম আচরণ। সো এখানে যে বলছে মধ্যবিন্দু, দেখো কই বলছে মধ্যবিন্দু, এটা যদি বলতো এক প্রান্ত দিয়ে, তখন কিন্তু আমার হিসাব হইতো mL²/3। কারণ দেখো তুমি আমাকে বলো কোনটা বড়, mL²/12 নাকি mL²/3? দুইটাই তো উপরে mL²। যখন 3 দিয়ে ভাগ করতেছো ওইটার মান বড়, 12 দিয়ে ভাগ করলে এটার মান ছোট হয়ে যাচ্ছে। এই তোমার কাছে মনে করো যে একই কেক আছে, ওই কেক তুমি 3 ভাগ করছো, প্রত্যেকে বড় ভাগ পাবে না। ওই কেক 12 ভাগ করছো, প্রত্যেকে কি ছোট ছোট ভাগ পাবে না। তাহলে এটা কিন্তু ছোট কেন? কারণ এই যে মাঝখান দিয়ে ঘোরানো ইজি, আর ওই দিক একদম পরিধির এক প্রান্ত দিয়ে ঘোরানো টাফ। ওকে, সেখানে মান বসাই দাও। তুমি এম এর মান জানো কত? এম এর মান 12 কেজি। 12 কেজি বসাইলা। এল এর মান জানো হচ্ছে 2 স্কোয়ার, ওকে, বাই 12। সো এখানে তো 12 12 কেটে গেল, পাওয়া গেল 4 এর একক কেজি মিটার স্কোয়ার। সো 4 কেজি মিটার স্কোয়ার উত্তর পেয়ে গেলা তুমি। ঠিক আছে, 4 কেজি মিটার স্কোয়ার উত্তরও পেয়ে গেলা তুমি। ওকে, এরপর কি আসছে? জড়তার ভ্রামকের আরেকটা ম্যাথ আসছে, সেটা হচ্ছে এম ভরের ও আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার সিলিন্ডারের জড়তার ভ্রামক। এম ভরের ও আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার সিলিন্ডার। সো ধরো একটা সিলিন্ডার মানে তো জানো এই হচ্ছে একটা সিলিন্ডার, যেই সিলিন্ডারের এটা হচ্ছে আর এবং ভর হচ্ছে এম। ভর এম, ব্যাসার্ধ হচ্ছে আর। এর জড়তার ভ্রামক জ্যামিতিক অক্ষের সমান্তরাল পৃষ্ঠের স্পর্শকীয় তলের সাপেক্ষে। দেখো আমি কিন্তু এই অক্ষ বরাবর চিন্তা করি নাই,
এই অক্ষ বরাবরটা আমার মুখস্থ, বাট এখানে বলছে জ্যামিতিক অক্ষের সমান্তরাল পৃষ্ঠের স্পর্শকীয় তল। তাহলে এই যে স্পর্শকীয় তল, তার মানে এই যে স্পর্শকীয় তল এই বরাবর যদি ঘোরানো হয়, একটা সিলিন্ডার আকৃতি, কি আমার এখানে আছে সিলিন্ডার আকৃতি, মনে করো এই হচ্ছে সিলিন্ডার আকৃতি, লিটমাস পেপার দিয়ে দেখাই। লিটমাস পেপার কি সলভ করো তোমরা? এই যে এটা মনে করো আমি সিলিন্ডার আকৃতি বানাই দিলাম, হ্যাঁ, এই যে সিলিন্ডার আকৃতি। সো বলে না এই যে সিলিন্ডারের মাঝখানে অক্ষ, মনে করো এই হচ্ছে সিলিন্ডার আকৃতি, বলে না এই সিলিন্ডারের মাঝখানে অক্ষ, সেই অক্ষ বরাবর ঘোরাও, না, বলছে সিলিন্ডারের অক্ষ হচ্ছে এইটা, এই বরাবর ঘোরাও। তাহলে এইবার ও নিজে নিজে এইভাবে না ঘুরে, মাঝখানটাকে অক্ষ না বানিয়ে ও যদি এই পাশটা অক্ষ বানায়, দেখো এবার ওই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, এই যে হাতের চারপাশে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, বুঝছো? তাহলে দুইটা ঘূর্ণনের মধ্যে পার্থক্য বুঝছো? একটা নিজে ঘোরা আর একটা হচ্ছে স্পর্শক তল বরাবর ঘোরা, স্পর্শক তল বরাবর ঘোরা, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে কিভাবে হিসাব করবা? তুমি জানো এই ক্ষেত্রে সমান্তরাল অক্ষ উপপাদ্য আছে, ওই উপপাদ্য ইউজ করলে তোমার এই ক্ষেত্রে উত্তর বের হয়ে যায়। সেটা কি? সেটা হচ্ছে যে আই, এই ক্ষেত্রে জড়তার ভঙ্গ বের করতে হবে। আই সমান কি? আই সমান হচ্ছে আমার আই জি, অর্থাৎ যেটা আমার মূল অক্ষ বরাবর। 2 নম্বর হচ্ছে এম ডি স্কয়ার, মূল অক্ষ থেকে কত দূরে ডি হচ্ছে সেই তত দূর। তো এখানে তুমি জানো ডিটা মানে হচ্ছে এই ডি আর আর একই। ডি মানে হচ্ছে যে আমি মূল যে অক্ষ, সেই অক্ষ থেকে কত দূরে জড়তার ভ্রামক হিসাব করতে চাচ্ছি। তো এখানে আইজির মান তো আমি অলরেডি জানি যে আইজি সমান হচ্ছে হাফ এম আর স্কয়ার। তুমি একটা একটা বৃত্তাকার চাকতি বলো কি একটা জড়তার ভ্রামক, একটা হচ্ছে সিলিন্ডার বলো, উভয়ের ক্ষেত্রে কিন্তু জড়তার ভ্রামক হাফ এম আর স্কয়ার, ঠিক আছে? তার সাথে আবার কি যুক্ত হচ্ছে? তার সাথে যুক্ত হচ্ছে এই জায়গায় তো এম আছেই ভর, আর আর দূরে তুমি এই ব্যাসা হচ্ছে কি আর দূরে তুমি ওই অক্ষটা চাচ্ছ, তাহলে এই ডি এর বদলে কি বলবে? কত দূরতে বলো? আর দূরে, তাহলে এম আর স্কয়ার। তাহলে হাফ এম আর স্কয়ার আর এম আর স্কয়ার কত হয় বলো? একের সাথে হাফ যোগ করলে কত হয়? 3/2। তাহলে 3/2 এম আর স্কয়ার, এটাকে 1.5 এম আর স্কয়ার বলতে পারো। এটাই বের করতে বলছে যে আমার এই ক্ষেত্রে জড়তার ভ্রামক কত, 3/2 এম আর স্কয়ার। বোঝা গেছে? তাহলে মূল অক্ষের সাথে কত দূরে, সেই দূরটা যোগ দিলেই হচ্ছে আমার ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের হয়ে যাবে। গেল। পরেরটা আসো, বলতেছে একই ভর ও ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকতি এবং একটি রিং এর কেন্দ্র দিয়ে অভিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে একই ভর ও ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে এম একই, এদের এম একই, এবং ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকতি এবং একটি রিং এর কেন্দ্র দিয়ে, একটি বৃত্তাকার চাকতির ক্ষেত্রে তো হাফ এম আর স্কয়ার, আর রিং এর ক্ষেত্রে তো এম আর স্কয়ার, হ্যাঁ, অভিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের অনুপাত কত? সো চক্রগতির ব্যাসার্ধের অনুপাত যখন তুমি করবা, তুমি জানো যে হচ্ছে চাকতির জন্য না, হাফ এম আর স্কয়ার, আবার তুমি এটাও জানো আই সমান হচ্ছে এম কে স্কয়ার, তাই না? তাহলে এবার তুমি যদি হিসাব করো এম এম যদি উঠে যায়, তাহলে এই জায়গাতে কে স্কয়ার মানে হচ্ছে হাফ আর স্কয়ার, কে মানে হচ্ছে তাইলে আমার আর বাই √2। কারণ কি? এই যে কে সমান হচ্ছে যে আমি কত দিলাম, √r²/2, তাহলে আর স্কয়ার রুট করলে তো আর হয়ে গেল, আর নিচের 2 ছিল, এটা রুট করলে হয় √2। তাহলে k1, ধরো এটা আমি k1 ধরলাম যে চাকতির জন্য k1 হচ্ছে r/√2। এবার তুমি যদি রিং এর জন্য নাও, হ্যাঁ, একটা বৃত্তাকার রিং, মাঝখানে কিচ্ছু নাই, এর জ্যামিতিক কেন্দ্র কিন্তু ফাঁকা, এর জ্যামিতিক কেন্দ্রে কি কোনো বস্তু নাই, জানো এটা। রিং এর জন্য জড়তার ভ্রামক আই হচ্ছে শুধু এম আর স্কয়ার, শুধু এম আর স্কয়ার। সো এটা সমান কি এম কে স্কয়ার, তো এম এম উঠে গেল, তুমি পাইলা হচ্ছে কে স্কয়ার সমান আর স্কয়ার, তাহলে কে সমান হচ্ছে আর, তাই না? তো এটাকে আমি k2 ধরলাম। তো বলছে যে প্রথমেই তো বলছে বৃত্তাকার চাকতি ও রিং, তাহলে চাকতি k1 ইন্টু k2 কত হয় বলো তো? এখানে হয় হচ্ছে r1/√2 ইন্টু ব্যাসার্ধও এক, তাহলে এখানে আমার আর1 দেওয়ার দরকার নাই, তাহলে k1/k2 মানে হচ্ছে r1/r2 ইন্টু 1/r, আর আর কাটা গেল, পাওয়া গেল হচ্ছে 1 ইন্টু √2। ব্যাস, এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? এই আমার পাওয়া গেল উত্তর, ব্যাস, তাহলে অনুপাত আমার হয়ে গেল।
এরপর নিচের দিকে যাই, অনুপাত ঠিক আছে না? ঠিক আছে। এরপর আসে হচ্ছে একটি চাকার জড়তার ভ্রামক, ম্যাথগুলো একটু কঠিন মনে হইতে পারে বাট তোমার তো শেষ করতে হবে। একটি চাকার জড়তার ভ্রামক এত, আই, চাকাটি মিনিটে 30 বার ঘোরে, তাহলে এন হচ্ছে 30 প্রতি মিনিটে, এর কৌণিক ভরবেগ কত? প্রশ্ন কি বলো, এর কৌণিক ভরবেগ কত? তাইলে এই ক্ষেত্রে কিভাবে বের করবা কৌণিক ভরবেগ? এটাকে তুমি প্রকাশ করবা হচ্ছে এল দিয়ে। তুমি জানো হচ্ছে পি সমান এম ভি। রৈখিক ভরবেগের ক্ষেত্রে রৈখিক ভরবেগ পি মানে হচ্ছে ভর গুণ বেগ। কৌণিক ভরবেগ এল সমান হচ্ছে এম এর বদলে অবশ্যই আই, আর ভি এর ক্ষেত্রে ওমেগা। তাইলে আই এর মান কত দিছে? 2 দিছে, আর ওমেগা মানে কি 2 পাই এন বাই টি। তাহলে কত হয় 2 ইনটু 2 পাই, এন এর মান হচ্ছে 30, টি হচ্ছে প্রতি মিনিটে 60। তাহলে এই ক্ষেত্রে এইটা দিয়ে কাটলে হয় 30, 30 দিয়ে 30 কাটে যায়, পাই থেকে যায়, তাহলে 2 পাই থাকছে। তাহলে 2 পাই হচ্ছে আমার কৌণিক ভরবেগ। 2 পাই কি বলো? কৌণিক ভরবেগ। ওকে, তাহলে আমার এটা গেল 28। এবার 29-এ চলে আসো। একজন নৃত্যশিল্পী আই জড়তার ভ্রামক নিয়ে, কত জড়তা? আই জড়তার ভ্রামক নিয়ে একটি উলম্ব অক্ষের চারদিকে এত কৌণিক বেগে ঘুরছে। যদি সে হঠাৎ করে কৌণিক বেগ পরিবর্তন করে 10 করে, তাহলে তার জড়তার ভ্রামক কত হবে? তুমি চিন্তা করে দেখো। তুমি জানো যে রৈখিক ভরবেগেরও যেমন নিত্যতা আছে, কৌণিক ভরবেগেরও নিত্যতা আছে। তো রৈখিক ভরবেগের নিত্যতা আমরা এরকম করি না, m1 u1 সমান হচ্ছে m1 v1, এক্ষেত্রে সেরকম হবে। এক্ষেত্রে m এর বদলে হবে i, তো i আর i এর সাথে হচ্ছে 20, ঠিক আছে? i এর সাথে 20। এইবার পরবর্তীতে সে মনে করো হচ্ছে পরবর্তীতে সে i2 করে ফেললো। সে কি করলো? এটা ধরো আমি i ধরলাম আর এটা i1 ধরলাম, যে তার পরবর্তী যে জড়তার ভ্রামক, যেটা আমার অ্যাকচুয়ালি উত্তর চাইছে, জড়তার ভ্রামক কত হবে, সে কত করছে? রৈখিক হচ্ছে আমার কৌণিক ভরবেগ, কৌণিক বেগ কত করছে? 10 করে ফেলছে, তাই না? এখন তুমি যদি হিসাব করে ফেলো যে জড়তার ভ্রামক কত হবে, তাহলে তুমি দেখতেছো যে i1 যেটা i1, তুমি যদি ওইটা ওই দিক দিয়ে দাও, তাহলে হয় হচ্ছে i ইন্টু 20/10 বা i ইন্টু 2, বা এক কথায় বলতে পারবো 2i। অর্থাৎ যদি সে তার কৌণিক বেগ 20 থেকে 10 করে ফেলে, তাহলে তার জড়তার ভ্রামক আগের জড়তার ভ্রামকের দ্বিগুণ হবে। আমার তো এক্স্যাক্টলি জড়তার ভ্রামক দেওয়া নাই, সো আমি এখান থেকে রিলেটিভ ম্যাথ করে বুঝাইলাম। এই ম্যাথ আসতে পারে কিন্তু, যে অবশ্যই যেহেতু আমার রৈখিক ভরবেগের নিত্যতা আছে, কৌণিক ভরবেগেরও নিত্যতা আছে। এটা হচ্ছে আদি কৌণিক ভরবেগ, এটা হচ্ছে পরবর্তী কৌণিক ভরবেগ, ভরবেগ একই থাকবে। তাহলে সেই হিসাবে আমি দেখতে পাচ্ছি যে পরবর্তী যে ভরবেগ, কৌণিক বেগ কমে যাওয়ার কারণে ভরবেগ আমার হচ্ছে জড়তার ভ্রামক দ্বিগুণ হয়ে যাবে। কারণ কি? সমান রাখতে হবে দুইটা গুণফল। ওকে, এটা যেমন হাফ হয়েছে, এটা দ্বিগুণ হয়েছে, সমান রাখার জন্য। এবার চলে আসো 30 নাম্বারে। 30 নাম্বার কি বলতেছে? যে 0.2 কেজি ভরের একটি বস্তুকে, ওকে, আমি প্রথমে এম পাইলাম, একটি বস্তুকে যদি 0.5 মিটার লম্বা রশিতে বেঁধে 0.5 মিটার লম্বা রশিতে বেঁধে সমান্তরাল বৃত্তাকারে এত বেগে ঘোরানো হয়, তাহলে আমি জিনিসটা কল্পনা করি। এই কেন্দ্র থেকে একটা 0.5 মিটার লম্বা রশি, সেখানে যে বস্তুটা ঝুলানো আছে সেটা হচ্ছে 0.2 কেজি, এবং এটাকে সমান্তরাল বৃত্তাকারে ঘোরানো হচ্ছে। এবং ঘোরানোর ক্ষেত্রে আমার যে বেগটা ওমেগা হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড। 4 রেডিয়ান পার সেকেন্ড, কত বলো? 4 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমার জিজ্ঞাসা করছে কি রাশিটার ঘূর্ণায়মান টান কত। এই টান মানে কি? ঘূর্ণায়মান টান মানে কি? টর্ক চাইছে। কি চাইছে বলো? রাশিটার কি চাইছে বলো? টর্ক চাইছে, টর্ক বা টান চাইছে। আর না সরি, ঘূর্ণায়মান টান, ঘূর্ণন আমার ঘূর্ণন যে শক্তি সেটা চাই নাই, বা টর্ক চাই নাই। ঘূর্ণায়মান টান মানে হচ্ছে যে এই টানটা চাইছে, কেন্দ্রমুখী বলের যে টান, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে টান সমান কি জানো? টান সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। এই যে পড়ছিলাম এফ সমান এম ওমেগা স্কোয়ার আর, এই সেই সূত্র, এফ সমান এম ওমেগা স্কোয়ার আর। সো এই জায়গাতে যদি তুমি মানগুলো বসাও, কত হচ্ছে? 0.2 হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু ওই টান বলের হিসাব, কেন্দ্রমুখী যে টান, সেই টানটা হিসাব করতেছি। 0.2 ইন্টু ওমেগার মান কত? 2 পাই বাই টি। ওমেগার মান তো দেওয়া আছে এত বেগে, সরি কি লিখতেছি,
মাথা কাজ করতেছে না, ভোর হয়ে গেছে তো। 4 স্কোয়ার ইন্টু আর কত বলো তো, আর হচ্ছে 0.5 স্কোয়ার। তাহলে যদি আমি বের করি 0.2 ইন্টু 16 ইন্টু, হ্যাঁ 0.5 মানে হচ্ছে হাফ, তাহলে এই একটা হাফ তার সাথে আর একটা হাফ, তাহলে কত হইলো, এই হাফ দিয়ে কাটলে হয় 8, এই হাফ দিয়ে কাটলে হয় 4, 4-এর সাথে 0.2 গুণ করলে হয় 4 দুগুণে 8, তার মানে 0.8 এত নিউটন। টান বল কত হইলো বলো, 0. ভুল করলাম নাকি? দেখো আমি এই জায়গাতেও স্কয়ার করছি, কত বড় ভুল, সেই কারণে বলছি ভুল কেন যাবে, ভুল কেন যাবে, সি 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 সি, মান সম্মান সব গেল। দেখো তাহলে আর এর মান কত দেখছো, আমি এই যে ভুল করতেছি কেন, ঘুমে তুমিও সেমনি ভুল করতে পারো নার্ভাসনেসের কারণে। তাহলে ঘুম এবং নার্ভাসনেস দুইটা সময় ভুল করা যাবে না। তাহলে তোমার পরীক্ষার আগে অবশ্যই পর্যাপ্ত ঘুমাইতে হবে যাতে পরীক্ষার হলে না ঘুম লাগে। 2 নাম্বার হচ্ছে নার্ভাসনেসটা পরীক্ষা দিয়ে দিয়ে কমাইতে হবে। আর এর মান কত, আর এর মান হচ্ছে শুধু 0.5, তাহলে 0.2 ইন্টু 16 ইন্টু হাফ, এই 0.5 মানে হাফ, তাহলে এখানে হলো 8, 8 দুগুণে 16, এক ঘর আগে দশমিক, তাহলে আমি দিলাম এই 1.6 এত নিউটন। ব্যাস, আর একটা ম্যাথ আছে, এই একটা দিয়ে শেষ তোমাদের। একটি বালতিতে কিছু পরিমাণ পানি নিয়ে, মনে করো এই একটা বালতি, এই একটা বালতি, হ্যাঁ একটা বাকেট, এই বাকেটে কিছু পরিমাণ পানি নেওয়া হয়েছে। তুমি কি করতে চাচ্ছ, এটাকে ধরে এইভাবে ঘুরাই নিয়ে আসবা, বাট বালতির পানি মানে বাইরে পড়বে না, ঠিক আছে? তো যদি আমি কিছু পরিমাণ পানি নিয়ে আর ব্যাসার্ধের বৃত্তপথে, কোন ব্যাসার্ধ, এই যে আর ব্যাসার্ধের বৃত্তপথে আমি উলম্ব তলে ঘুরাই, তাহলে কৌণিক গতি বা ওমেগা আমার কত হইলে, কৌণিক গতি আমার কত হইলে ওই বালতির পানি বাইরে বের হবে না। তখন তোমার একটা জিনিস খেয়াল রাখা লাগবে। আচ্ছা অদ্ভুত ভাবে একটা জিনিস দেখো, যেই মুহূর্তে বালতিটা উপরে, হ্যান্ডেল নিচে, পানি এইখানে, তুমি চিন্তা করে দেখো তো, এই জায়গাতে আমার যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান না। তো এর কেন্দ্র বিমুখী বল কত হইতে পারে, mg, যা পরিমাণ পানি আছে। এর কেন্দ্রমুখী বল কি হইতে পারে, mv²/r, তাই না? তাইলে সব সময় আমার এই mg আর mv²/r যদি সমান থাকে, বালতির পানি যেখানে ছিল সেখানেই থাকবে। তাহলে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সমান হইলে বালতির পানি একই জায়গায় থাকবে। কেন্দ্রমুখী বলের সূত্র কি, mv, তাহলে আমি লিখলাম হচ্ছে কেন্দ্রমুখী বল মানে হচ্ছে mv²/r, লিখলাম কেন্দ্রমুখী বল মানে হচ্ছে mv²/r। আর ওই জায়গায় যে কেন্দ্র বিমুখী বল, তুমি চিন্তা করে দেখো, যখন নিচে ছিল তখনও mg, নিচ বরাবর এখানেও mg, তাই না? তাহলে এটা আমি লিখলাম mg, কেন্দ্রমুখী বলের সমান, তাই পানি স্টেবল, mm উঠে গেল। এবার চাইছে হচ্ছে যে কৌণিক গতি কত হলে, প্রশ্ন কি বলছে বলো, কৌণিক গতি কত হলে, তাহলে এখানে কিন্তু গতিটা চাইছে, তাই না? তাহলে গতি যদি চাই, এই v যদি চাই, তাহলে v² সমান কি হয়ে গেল, rg হয়ে গেল। v সমান পাইলাম হচ্ছে √r/rg। কেন আমি জায়গাতে v বের করতেছি, কারণ কৌণিক গতি বলছে, এখানে কৌণিক বেগ বলে নাই, কৌণিক সরণ বলে নাই, কৌণিক ত্বরণ বলে নাই, বলছে কৌণিক গতি। তার মানে ওই জায়গাতে গতি বা ওর সাধারণ যে গতি, সেই গতি কত হবে। দেখো উত্তর এইটা অপশনের মধ্যে আছে, v সমান হচ্ছে √r/g, এটা হচ্ছে উত্তর। এটা ম্যাথ ছিল না, বাট তোমার কনসেপ্ট বোঝার মতো ছিল। সো এই ছিল হচ্ছে তোমাদের ম্যাথ। আমার 6টার সময় বের হইতে হবে, আমার ঘুমানোর কথা ছিল। আমি তোমাদের ক্লাস নিতে নিতে বোধহয় 11:30 বাজছে, ক্লাসটা শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারলাম না। তারপর আমি 2.5 ঘন্টার মতো মিটিং করছি আমাদের টেক যে টিম, সেই টেক টিমের সাথে। শেষ পর্যন্ত আমরা একটা সলিউশন বের করলাম, ইন্টারনেট প্রোভাইডারের সাথে কথা হইলো, তারা আবার জিনিসটা করলো, এবং তখন আমি যে ঘুমাইতে যাব, কারণ আগামীকাল 6টার সময় আমার বের হইতে হবে লম্বা একটা জার্নিতে। আমার ঘুমানোর মতো কোনো এনার্জি আমি পাচ্ছি না, আমার বারবার মনে হচ্ছে, আফসোস হচ্ছে ক্লাসটা নিতে পারলাম না। এটা হয় আমার মাঝে মাঝে, এই জিনিসটা হয়, কোনো একটা কাজ করার কথা ছিল, না করতে পারলে, কারণ এই জিনিসটা নিয়ে অনেকক্ষণ প্রস্তুতি নিছি, কিন্তু দিন শেষে আমার মনে হলো যে তাইলে আমি না করে যেহেতু ঘুমাইতে পারবো না, করে ঘুমাই, এখন ঘুমানোর টাইম আবার নাই। কিন্তু আমার এই জিনিসটা ভালো লাগতেছে যে তোমরা, আমি জানি না কতক্ষণ অ্যাকচুয়ালি ক্লাসটা রেকর্ড হয়েছে, বাট তোমরা যে ক্লাসটা দেখবা সেটা আমি আশা করতেছি। এবং ক্লাস যদি দেখো, উইকলির প্রস্তুতিও নাও, উইকলিতে তো মাত্র 2টা চ্যাপ্টার, সেটার প্রস্তুতি নাও, চাইলে এই রেকর্ড ক্লাসেরও রিভিউ দিতে পারো।
রিভিউ দেওয়ার অ্যাকচুয়ালি ওইভাবে কিছু নাই, যদি তোমার ভালো লাগে দিও। বাট একটা জিনিস মনে রাখবা, মেডিওলজি স্টুডেন্টদের জন্য খাটে, প্রচুর খাটে। আমাদের টিচার সংখ্যা কম। টিচার সংখ্যা কম রাখার কারণ এটা যে যখন অনেক বেশি টিচার হয়, স্টুডেন্ট তার মানে একজন যে খাটবে ওই জোরটা আর আসলে থাকে না। আমার এই জোরটা আছে যে আমার ফিজিক্স পুরো দায়িত্ব আমার, স্টুডেন্টের 20-তে 20 পাওয়ানোর দায়িত্ব আমার। আমি যদি একটা ম্যাথ মিস দেই, সেটা যদি পরীক্ষায় চলে আসে, আমার স্টুডেন্টটা পারবে না। আমার যে করেই হোক স্টুডেন্টের ওই ম্যাথটা কমপ্লিট করে দিতে হবে, বুঝছো? তো ওই দায়বদ্ধতা থেকে হইলেও আমি ক্লাস নিচ্ছি এখন, এবং ইনশাল্লাহ আগামীকাল রাত্রেও দেখা হচ্ছে, যদি আল্লাহ তালা বাঁচায় রাখেন এবং সবকিছু ঠিকঠাক থাকে। নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা আমরা থিওরিটিক্যাল পার্টটা অবশ্যই কমপ্লিট করবো। তুমি চিন্তা করো, এই পার্টটা যদি আমি মূল ক্লাসের সাথে নিতে যাইতাম কত লম্বা সময় লাগতো। সো একদিক থেকে উপরআল্লাহ হয়তো যা করেন ভালোর জন্যই করেন, তাই না? দেখা হবে ইনশাল্লাহ, আগামীকাল দেখা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আমার জন্য দোয়া কইরো, তোমাদের জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।